আসসালামু আলাইকুম রোজন ভাইয়া। হ্যালো, সালাম আলাইকুম ভাই। ভাই, জি আচ্ছা ভাইয়া। তাহলে শুরু করতেছি। জি, হ্যাঁ, আমরা শুরু করতে পারি। জি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সাজ্জাদ হোসেন রোজেন। আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছি, বুয়েটে ফাইনাল ইয়ারে। তোমাদের সাথে হয়তো গত সপ্তাহে ক্লাস হয়েছে ভাইয়ার। তো আজকে হচ্ছে C6। আজকে হচ্ছে আমরা দ্রাব্যতা, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি এগুলো একটু পড়বো, আর কর্মমুখী রসায়নের কিছু অংশ পড়বো আর কি। তো আজকে লেকচারটা তুলনামূলক ইজিও আছে, আবার বলতে গেলে একটু কনসেপচুয়ালও আছে। প্লাস হচ্ছে আজকে মোটামুটি সব হচ্ছে ইন্টার অ্যাডমিশন দুইটাতে ইম্পর্টেন্ট এরকম টপিক নিয়ে আলোচনা করা আছে। সো আগের মতোই কথা যে হচ্ছে ভাইয়ের সাথে যে কোনো ইন্টারাকশন আমরা চ্যাট বক্সে করব। আর হচ্ছে যদি Q&A তে কোয়েশ্চেন করা দরকার পড়ে বা টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন দরকার পড়ে, আজকে কোয়েশ্চেন আছে সিফাত ভাই আছে, সিফাত ভাইয়াকে Q&A তে একটু কষ্ট করে কোয়েশ্চেনটা করলেই হবে, ভাইয়া অ্যান্সার দিয়ে দিবে। আর হচ্ছে আমার কথা ঠিকঠাক ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? একটু চ্যাট বক্সে সবাই যদি একটু লিখতো তাহলে আমি একটু বুঝতাম কষ্ট করে। ইয়েস বা এন বা ওয়াই বা এন একটা কিছু একটা লিখলে বুঝতাম ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। সো হচ্ছে তোমরা সবাই একটু কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করো আর কি। আজকের ক্লাসটা আহামরি বড়ও না, আহামরি ছোটও না, মানে মিডিয়াম লেভেলের ক্লাস আর কি। সো একটু বড়, টপিকটা অ্যাকচুয়ালি বড়, তো আমরা চেষ্টা করবো জলদি জলদি সুন্দর মতো সবকিছু শেষ করার। আমি তাহলে বিদায় নিচ্ছি। ওকে, সিফাত ভাইয়া আছেন? হ্যাঁ, রোজান কি অবস্থা ভাইয়া? হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? আপনি তো যে এই তো আগের ভালো ক্লাসে আছি। যে অফিস ছিলেন দেখে আমি আর কি কিছু আর বলিনি। আমি এই আর এখনো কি। অফিসে আছি। এখন অফিসে আছেন? আচ্ছা, আচ্ছা। সো আচ্ছা, আপনি আপনার পরিচয়টা যদি দিতে পারেন আর কি, তাহলে একটু দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, সবাইকে স্বাগতম আমাদের C6 লেকচারে। আমার নাম সিফাত, আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারে হেল্প করব। তো আমার তোমাদের জন্য সাজেশন থাকবে এইটাই যে রোজন যখন পড়াবে তখন তুমি টপিকটা শুনে তারপরে কোশ্চেন করলে বেটার হয়। আমি যেটা আগের ক্লাসে আমার যেটা এক্সপিরিয়েন্স, ওটা হচ্ছে গিয়ে টপিকের মাঝখানে কোয়েশ্চেন করা শুরু করো তোমরা, যেটা অ্যান্সার পরবর্তীতে কিন্তু আমি দেওয়ার পরে রোজেন আবার দিচ্ছে। তো আমি বলবো তোমরা একটু ফার্স্টে শুনো, টপিকটা শেষ হোক, আনটিল দেন কোনো কোয়েশ্চেন করো না। কারণ টপিকের মাঝখানে কোয়েশ্চেন করলে আমি যেটা করি কি অ্যান্সার লাইভ এটাতে দিয়ে দিই। তো আলটিমেটলি তোমাদের কোয়েশ্চেন করাটা একটা প্রবলেম হয়ে যায় এবং তখন তোমরা কনসেন্ট্রেটটা দিতেও পারো না, কারণ তখন টাইপ করতে থাকো। তো আমার সাজেশন থাকবে রোজেন পড়াবে তখন তোমরা শুনবা পুরাটা। শোনার পরে যদি কোয়েশ্চেন থাকে, অন্য টপিকে চলে গেছে কিন্তু আগের টপিকে প্রবলেম আছে, তখন আমাকে কোয়েশ্চেন করলে একটু বেটার হয়। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, সো আমরা হচ্ছে স্টার্ট করি। তো আজকে হচ্ছে আমরা যে এই টপিকগুলো পড়বো আর কি, যে দ্রাব্যতা রিলেটেড যত ধরনের আছে, তারপর হচ্ছে সমায়ন টমায়ন ওগুলো পড়বো, দ্রাবক নিষ্কাশন পড়বো, ক্রোমাটোগ্রাফি পড়বো, কর্মমুখী রসায়নের কিছু অংশ পড়বো, এই আর কি। তো চলো আমরা স্টার্ট করি সবাই। প্রথমে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে দেখো, লাইক ডিজলভস লাইক। এটা একদম সিম্পল একটা জিনিস। এটা একটা সিম্পল একটা জিনিস যে হচ্ছে পোলার যৌগ কি হয়, পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, আর অপোলার যৌগ হচ্ছে অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। হ্যাঁ, তো জিনিসটা কেন হয়? কারণ যে তাদের মধ্যকার প্রতি আকর্ষণ, যে জিনিসটা আর কি, পোলার যৌগ পোলার দ্রাবকের প্রতি আকৃষ্ট হয়, এই জন্য একসাথে দ্রবীভূত হয়। অপোলার হচ্ছে অপোলারে দ্রবীভূত হয়। হ্যাঁ, তো এটা সিম্পল একটা উদাহরণ হচ্ছে, এখানে দেখো, এখানে সোডিয়াম ক্লোরাইড আছে। সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে আয়নিক, মানে পোলার। আবার এখানে কে আছে? এখানে আমার হচ্ছে পানি আছে, এটাও পোলার। তো দুইটা পোলার পরস্পরকে আকর্ষণ করবে এবং তারা দেখো একসাথে থেকে গেছে, দেখছো? এই যে পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়েছে। হ্যাঁ, ঠিক তেমনি এখানে একটু খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে অয়েল, তেল। তেল কিন্তু অপোলার। এটা পানি, এটা পোলার। দেখছো দুইজন কি মিশছে? মিশে নাই কিন্তু। হ্যাঁ, তার মানে কি, তারা কিন্তু দ্রবীভূত হয়নি, মানে পোলার অপোলার দুইজন মিশে না। সবসময় পোলার পোলার মিশে, সবসময় অপোলার অপোলার মিশে। হ্যাঁ, এরকম হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আর স্লাইডটা ব্ল্যাক করার কারণটা কি? স্লাইডটা ব্ল্যাক করা হয়েছে এই কারণে যাতে হচ্ছে দীর্ঘক্ষণ তুমি স্ক্রিনে তাকায় থাকলেও যাতে চোখ ব্যথা না করে। আমরা এক্সপেরিমেন্ট করে দেখছি যে হচ্ছে সাদাটা যদি অনেকক্ষণ তাকায় থাকো, চোখটা হঠাৎ করে ঘোলা হয়ে যায়, ব্যথা করা শুরু করে, মনোযোগ আসে না। ব্ল্যাকটাতে একটু মনোযোগটা চলে আসে আর কি। হ্যাঁ, এই, আচ্ছা, ওকে। সো চলো আমরা তারপরটায় যাই। ওকে, সো পোলার পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো তারপর একটু দেখো, এখানে হচ্ছে আমরা আজকে যে নতুন টপিকটা পড়বো সেটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। এটা হচ্ছে আমরা ইন্টারে কি করি ভাইয়া? ইন্টারে হচ্ছে এটা মোটামুটি আমরা স্কিপ করে যাই। হ্যাঁ, ইন্টারে হচ্ছে মোটামুটি আমরা স্কিপ করে যাই, বা হচ্ছে ইন্টারে তেমন একটা লাগে না। কিন্তু অ্যাকচুয়ালি এখনকার সময় কোশ্চেন গুলাতে ইন্টারেও লাগে, অ্যাডমিশনেও লাগে। তো জিনিসটা আসলে কি? জিনিসটা যদি তোমাদেরকে সহজভাবে বুঝাইতে যাই, জিনিসটা হচ্ছে, মনে করো আমার কাছে এ একটা দ্রব্য আছে, বি একটা দ্রাবক আছে, মিশ্রিত অবস্থায় আছে। ওদেরকে পৃথক কোনোভাবে করা যাইতেছে না।
আমি ওদেরকে পৃথক করার জন্য বাইরে থেকে একটা সি দ্রাবক নিয়ে আসলাম। এই সি দ্রাবকটা কি করছে, এই সি দ্রাবকটা হচ্ছে বি এর সাথে বিক্রিয়া করে ফেলে আর এ কে পৃথক করে দেয়, এ কে পৃথক করে দেয়, ঠিক আছে, এ কে পৃথক করে দেয়। দেন হচ্ছে আমরা মনে করো এটাকে যদি হিট দেই তখন হচ্ছে বি আর সি আলাদা হয়ে যায়, বি আর সি পৃথক হয়ে যায়, এরকম আর কি ব্যাপারটা। তাহলে দ্রাবক নিষ্কাশন আসলে জিনিসটা কি, বাহিরের একটি দ্রাবকের সাপেক্ষে অন্যান্য সবগুলো উপাদানগুলো পৃথক করার পদ্ধতিটাই হচ্ছে দ্রাবক নিষ্কাশন। হ্যাঁ, এরকম হচ্ছে ব্যাপারগুলো। তো খুব সিম্পল। তাহলে ভাইয়া যদি এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, যে মনে করো এ হচ্ছে দ্রব, বি হচ্ছে দ্রাবক, আর সি হচ্ছে আরেকটা দ্রাবক, তাহলে বলো তো এখানে নতুন দ্রাবককে আর পুরাতন দ্রাবককে, একটু চ্যাট বক্সে বলো তো ভাইয়া কি নতুন দ্রাবককে আর হচ্ছে পুরাতন দ্রাবকটা কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, সি হচ্ছে নতুন, বি হচ্ছে পুরাতন, তাই না? মানে একটা নতুনের সাপেক্ষে পুরাতন দ্রাবককে পৃথক করতেছি বা দ্রবকে পৃথক করতেছি, এই পদ্ধতিটাই হচ্ছে দ্রাবক নিষ্কাশন পদ্ধতি। তো আমরা এই যে নতুন পুরাতন কেন বললাম, এটা নিয়ে হচ্ছে আমরা একটু ফার্দার হালকা হালকা করে একটু আলোচনা করবো। হ্যাঁ, চলো আসি আলোচনাটা করি। তো প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কেডি। কেডি জিনিসটা কি? কেডিটা হচ্ছে বন্টন গুণাঙ্ক, বন্টন গুণাঙ্ক। এখন এই বন্টন গুণাঙ্ক ইকুয়ালটা কি? ইকুয়াল টু হচ্ছে C2/C1। আচ্ছা, প্রথমে বলে নেই, দ্রাবক নিষ্কাশনের এক এক বইতে এক এক ধরনের সূত্র আছে, কেডিরও ঠিক এক এক ধরনের সূত্র আছে। আমি যে পার্টিকুলার সূত্রটা পড়াবো ভাইয়া, সেই পার্টিকুলার সূত্রের জন্য কেডিটা কেমন হবে, সূত্রটা কেমন হবে, আমি ওইটাই শুধু ব্যাখ্যা করব। হ্যাঁ, ওইটাই হচ্ছে ম্যাক্সিমাম স্কুল কলেজ, মানে ম্যাক্সিমাম কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতে ইউজ করা হয়, প্র্যাকটিক্যালি ইউজ করা হয়, তাই ওইটা ইউজ করবো আমি, ওয়াইডলি যেটা ইউজ করা হয়। হ্যাঁ, এটাই আমরা মনোযোগ দেই। মানে অনেকে মাঝে মাঝে ক্লাসে মাঝখানে কোয়েশ্চেন করে, ভাই আমাদের বইতে এটা নাই, আমাদের বইতে ওইটা নাই। হ্যাঁ, আসলে জিনিসটা হচ্ছে কি, এক এক বইতে এক একটা দেওয়া। তো ভাইয়া আবারও বলতেছি যে ওভারঅল যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় ভাইয়া সেটাই পড়াচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কেডি হচ্ছে C2/C1, সি নতুন বাই সি পুরাতন। আচ্ছা, তো এটা আবার কিভাবে হিসাব করা হয়? এটা হচ্ছে এভাবে হিসাব করা হয়, নতুন দ্রাবকের দ্রাব্যতা বা ঘনমাত্রা, ঘনমাত্রা বা দ্রাব্যতা, আর পরের নিচে হবে পুরাতন দ্রাবকের দ্রাব্যতা বা ঘনমাত্রা। হ্যাঁ, পুরাতন দ্রাবকের ঘনমাত্রা বা দ্রাব্যতা, এই। আচ্ছা, ওকে। তিশা বলতেছে আপনি যেটা পড়াচ্ছেন এটা কোন বইয়ে পাবো? আমার এই বই, এটা হচ্ছে বেশ কয়েকটা বইতেই আছে, এক্সাক্ট তাদের নামটা খেয়াল নাই। তো তুমি তো ভাইয়া স্লাইড তো দিয়ে দিব, তো স্লাইডটা রেখে দিও তাহলেই তো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো নতুন দ্রাবকের ঘনমাত্রা বাই পুরাতন দ্রাবকের ঘনমাত্রা, আর ঘনমাত্রা মানে কি, মোল পার লিটার। হ্যাঁ, আচ্ছা, এটা আবার এভাবেও লেখা যায়। হ্যাঁ, নতুন দ্রাবক দ্বারা, হ্যাঁ, নতুন দ্রাবক দ্বারা নিষ্কাশিত ঘনমাত্রা, ঠিক আছে। আরেকটা হচ্ছে পুরাতন দ্রাবক দ্বারা নিষ্কাশিত ঘনমাত্রা। এইভাবেও কিন্তু হিসাব করা যায়। হ্যাঁ, মানে মেইন কথা হচ্ছে উপরে নতুনটা থাকবে, নিচে পুরাতনটা থাকবে, ঠিক আছে। মানে হচ্ছে ওই একটা অর্গানিক আর কি, আর কিছু না। ওকে, সো এইটুকু আপাতত আশা করি জিনিসটা বুঝতে পারছি। তো চলো প্রথম দিকে আমরা যাই। আচ্ছা, এই স্লাইডটা ভালো মতো দেখা হলে সবাই একটু চ্যাট বক্সে ডি লেখো, ডি মানে ডান। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে ডি লেখো, ডি মানে হচ্ছে ডান। দেন হচ্ছে আমরা একটু সামনের দিকে যাব। হ্যাঁ, আচ্ছা, ওকে, তার মানে নতুন বাই পুরান, ঠিক আছে। একটু খেয়াল করে দেখো, নতুন দ্রাবকের ঘনমাত্রা হইতে পারে অথবা নিষ্কাশিত ঘনমাত্রা হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করে দেখো কি কি লিখছি ভাইয়া। আচ্ছা, ওকে, তো আচ্ছা, হ্যাঁ, মোটামুটি সবাই ডান দিয়ে দিছো। ওকে, তো চলো একটু সামনের দিকে যাই। ওকে, এইটা একটু খেয়াল করে দেখো, এই পোলটা। এবার হচ্ছে তোমার সবাই একটু অ্যান্সার করো। না, তোমাদের জন্য পোলটা ওপেন করে দিছি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যান্সারটা করো, খুবই সহজ কিন্তু। হ্যাঁ, নতুন বাই পুরান, খুব ঠান্ডা মাথায় অ্যান্সারটা করো। কনফিউশনে পড়ার কিছু নেই, খুব সিম্পল সিম্পল জিনিস, একটু ঠান্ডা মাথায় অ্যান্সারটা করো। হ্যাঁ আলামিন, আমি এটা অলরেডি শুরুতে বলে দিছি, তা আমি যে নিয়মে করবো না সেটাই ফলো করাটা বেটার। হ্যাঁ, এটাই। আচ্ছা, হ্যান্ড রেজ অপশনটা আমি অফ করে রাখছি ভাইয়া, কারণ আমি যেহেতু চ্যাট বক্স দেখতেছি তাই হ্যান্ড রেজটা অফ করে রাখছি। হ্যান্ড রেজ দিলে স্ক্রিনটা ফ্রিজ হয়ে যায়। ওকে,
সো আমি হচ্ছে অফ করে দিব, আর কিছুক্ষণের মধ্যে তোমরা সবাই একটু কষ্ট করে অ্যান্সারটা করে দিও। পোলটা অফ করে দিব একটু পরেই। আমি জিনিসটা বুঝাই দিব, প্রত্যেকটা ধরে ধরে বুঝাই দিব, সমস্যা নেই। এটা কনফিউশন হইতে পারে, কনফিউশনের কারণে অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো পোলটা অফ করে দিচ্ছি। দেখো, 74% মানুষ হচ্ছে অ্যান্সার করেছো ভাইয়া এ, কিন্তু এ কি অ্যান্সার হবে কি না সেটা হচ্ছে আমরা যে এখন দেখতে পারবো। আচ্ছা, দেখো, এটা অ্যাকচুয়ালি খুবই ইজি একটা অঙ্ক। চিন্তা করে দেখো, আমাদের কেডি বলছে, তাই না? কেডি ইকুয়াল টু, তাহলে কি হবে দেখো, 100 ml জলীয় দ্রবণে কিছু আয়োডিন আছে। এই যে জলীয় দ্রবণটা, হ্যাঁ, এই জলীয় দ্রবণটা কি? পুরাতন, পুরাতন। আর 100 ml CCl4 দ্বারা জলীয় দ্রবণকে, এই যে CCl4 দিছে, তাহলে এটা হলো নতুন, তাই তো? তাহলে উপরে হবে হচ্ছে CCl4 দ্বারা নিষ্কাশিত জিনিসপত্র, আর নিচে হবে অ্যাকুয়াস, জলীয় দ্বারা নিষ্কাশিত জিনিসপত্র। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো এখানে কি আছে, যে CCl4 দ্বারা জলীয় দ্রবণটি থেকে শতকরা 90 ভাগ আয়োডিন নিষ্কাশন করা গেছে। তাহলে CCl4 নিষ্কাশন করছে কতটুকু? 90। অ্যাকুয়াস নিষ্কাশন করছে কতটুকু? 10। তাহলে দেখো, CCl4 মনে করো নিষ্কাশন করছে 90 মোল, আর ওর আয়তন কত? 100। আর অ্যাকুয়াস নিষ্কাশন করছে কত? 10 মোল, তাহলে ওর আয়তন কত? 100। তাহলে কাটাকাটি করলে কত আসতেছে? 9। অ্যান্সার হবে বি। বুঝতে পারছি জিনিসটা? খুবই সিম্পল ভাইয়া। কিন্তু দেখো, আগের স্লাইডে বলেও দিছি যে নিষ্কাশিত ঘনমাত্রা নিলেও হবে। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করে দেখো, CCl4টা তো নতুন, হ্যাঁ, CCl4টা হচ্ছে নতুন। তাহলে হচ্ছে নতুন যে দ্রাবকটা আছে, এই দ্রাবক বা দ্রবণটা যেটা আছে, সে কি করতেছে দেখো, আয়োডিনের 90 ভাগ নিষ্কাশন করতেছে। তাহলে CCl4 কতটুক? 90টা নিষ্কাশন করে ফেলছে। আর বাকিটা পানি, তাহলে পানির কাছে বাকিটা আছে, পানির কাছে বাকিটা আছে, তাহলে হচ্ছে 10। বুঝছি জিনিসটা? মানে হচ্ছে আয়োডিনের মধ্যে, টোটাল আয়োডিনের মধ্যে 90 ভাগ নিষ্কাশন করছে কত? CCl4। আর বাকি 10 অংশ তাহলে কতটুকু নিষ্কাশন হয়েছে? অ্যাকুয়াস, যেহেতু টোটাল 100%, ঠিক না? তো আমরা যদি এটার ঘনমাত্রা কাউন্ট করি, আমরা যদি এটা ঘনমাত্রা কাউন্ট করি, তাহলে কি হবে, এই যে যতটুকু নিষ্কাশিত হয়েছে বাই তার আয়তন, এই দেখো আয়তন হচ্ছে 100, এই যে এটাও 100, এটাও 100, ঠিক তেমনি এখানে যতটুকু নিষ্কাশন করছে বাই তার আয়তন। আর উপর হবে CCl4, নিচে হবে অ্যাকুয়াস। এই হলো ঘটনা। হ্যাঁ, আচ্ছা, সবাই একটা মিনিট একটু হোল্ড থাকি। ওকে, হ্যাঁ, সবাই একটু খেয়াল করি এই জিনিসটা কিভাবে হয়েছে। তো এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তো সবাইকে আমি আরেকবার বলতেছি, যে হচ্ছে কেডি বলতে বোঝায় নতুন বা পুরাতন। ঠিক আছে, কেডি বলতে বোঝায় নতুন বা পুরাতন। আচ্ছা, তোমরা এই জিনিসটা বুঝো নাই না? আচ্ছা, আমি আরেকবার বুঝাইতেছি, দাঁড়াও, পুরোটা মুছে আমি আরেকবার বুঝাইতেছি। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু হচ্ছে কনফিউশন হওয়ারই কথা। কোনো সমস্যা নাই ভাইয়া, দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সবাই খেয়াল করো, CCl4 ও পানিতে বন্টন গুণাঙ্ক বলছে, তাহলে কেডি উপরে হবে হচ্ছে সি অফ CCl4, আর নিচে হবে সি অফ পানি, মানে অ্যাকুয়াস। গেল, এটা গেল কেডি। তারপর হচ্ছে একটু খেয়াল করে দেখো কি বলছে, 100 ml CCl4 দ্বারা জলীয় দ্রবণটি থেকে 90 ভাগ আয়োডিন নিষ্কাশন করা হয়েছে। ঠিক আছে, 90 ভাগ আয়োডিন নিষ্কাশন করা হয়েছে। তাহলে CCl4 কতটুকু নিষ্কাশন করছে? 90 মোল। মনে করো আয়োডিন আছে টোটাল 100 মোল, সাপোজ 100 মোল আছে, এর মধ্যে CCl4 কতটুকু নিছে? 90 মোল। আর অ্যাকুয়াস কতটুকু নিছে? তাহলে বাকি যতটুকু থাকে 10 মোল। তাহলে CCl4 কি হবে? 90 মোল ভাগ আয়তন। ঠিক তেমনি অ্যাকুয়াসেরটাও কি হবে? 10 ভাগ আয়তন। সিম্পল। আশা করি এখন আমরা সবাই বুঝতে পারছি যে 90 কেন হয়েছে আর 10 কেন হয়েছে, যেহেতু এখানে 90 ভাগ কথাটা লেখা আছে, মানে 90%। হ্যাঁ, আচ্ছা, আর নতুন পুরাতন কেমনে বুঝবো? এটা একটু আগে ভাইয়া বলছি যে শুরুতে যেটা দেওয়া থাকবে এটা তো আগের পুরান, বাইরে থেকে যেটা দিছি এটা তো নতুন। তাহলে আগে কে ছিল? জলীয়, তাহলে এটা পুরাতন। আর নতুন কাকে দেওয়া হয়েছে? CCl4 কে দেওয়া হয়েছে, তাহলে এটা নতুন। এইভাবে আর কি আমরা জিনিসটা বুঝবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো জিনিসটা আরেকবার বলতেছি, যে তোমরা যারা বলতেছো যে ভাইয়া নিচের 10টা বুঝি নেই, দেখো এখানে ভাইয়া লেখা আছে 90 ভাগ। 90 ভাগ মানে কি? টোটাল আছে 100টা, টোটাল 100টা, যার মধ্যে 90টা কে নিছে? CCl4 নিছে।
আর বাকি 10টা তাহলে কে নিছে? পানি নিছে। এজন্য CCl4 এর আছে হচ্ছে 90/100 মোল ভাগ আয়তন, আর ও নিচে কত? 10/100। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়েছে কত? 9। বুঝতে পারছি আমরা সবাই? আশা করি এখন আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু চ্যাট বক্সে লিখে দিও। হ্যাঁ, তাহলে ভাইয়া বুঝবো যে বুঝছো কিনা। কাউকে বাদ রেখা সামনে আগাবো না, টেনশন নেই। সময় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগলেও আমি শেষ করব, সমস্যা নেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য। ওকে, তো চলো সামনের দিকে যাই। ওকে, ওকে, এইটা হচ্ছে কি ওই দ্রাবক নিষ্কাশনের জন্য। আচ্ছা, দীপ বলতেছে সবার নিচে 100 কেন ভাইয়া? ঘনমাত্রার সংজ্ঞাটা কি ভাইয়া? মোল ভাগ আয়তন না? মোল ভাগ আয়তন তো, তাই না? এই যে প্রত্যেকের আয়তন দেখো 100 ml করা, তো এই জন্য 100 দিয়ে ভাগ করা। হ্যাঁ, আশা করি দীপ বুঝতে পারছো। আর এই 90/10 হচ্ছে মোল, তাহলে হচ্ছে মোল ভাগ আয়তন। আচ্ছা, ওকে, তারপর দেখো এন বার নিষ্কাশন করা, এটা দিয়ে আসলে কি বুঝাইছি? এটা একটু সাদা রাখছি কারণ কি চিত্রটা হচ্ছে একটু অন্যরকম আর কি। দেখো এটা চোখে লাগে, এজন্যই হচ্ছে ব্ল্যাকটা দিই। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো। আহ এই মনে করো আমার কাছে হচ্ছে 5 গ্রাম কিছু একটা ছিল, আমি ওকে n=1 মানে একবার নিষ্কাশন করছি, আর 1 গ্রাম থেকে গেছে। আমি যদি আরেকবার নিষ্কাশন করি তাহলে কি আমরা কি 5 গ্রামকে নিষ্কাশন করব নাকি 1 গ্রামকে করব বলো তো? সবাই বলো তো চ্যাট বক্সে। আমরা যদি আরেকবার নিষ্কাশন করি তখন কি 5 গ্রামকে করব নাকি 1 গ্রামকে করব? 1 গ্রামকে করব, তাই না? এইটাই। তো আমরা আসলে এই যে এন বার যখন বলি না নিষ্কাশন করতেছি, আমরা আসলে বারবার নিষ্কাশন করতে করতে অবশিষ্টর পরিমাণ আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। মানে কি বেশি পরিমাণে নিষ্কাশিত হইতে থাকবে। হ্যাঁ, বেশি পরিমাণে নিষ্কাশিত হইতে থাকবে, এই হইলো ঘটনা, আর কিছু না। এই যে দেখো প্রথমে 50 ছিল, তারপর আস্তে আস্তে কমতে কমতে 25 25 কমতেছে আর কি। ঠিক আছে, মানে যত নিষ্কাশন করব তত অবশিষ্ট কমতে থাকবে আর তত বেশি নিষ্কাশিত হবে। ঠিক আছে, এই হইলো ঘটনা। আচ্ছা, তো এটা জাস্ট এমনি থিওরি বোঝানোর জন্য, আর কিছু না। চলো ব্ল্যাকটাই লিখি, ব্ল্যাকটাতে হচ্ছে মনে করো একটু বেটার আর কি। আচ্ছা, ওকে, সো চলো জিনিসগুলো লিখি যে এখানে কিভাবে কি করা যায়। দেখো এখানে কয়েকটা টার্ম আছে, আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, আমরা হচ্ছে এই সূত্রটা ইউজ করব। এই সূত্রটা ইউজ করার সময় আমরা হচ্ছে প্রত্যেকটা ডেফিনিশন দেব কোনটাতে কি বোঝায়। হ্যাঁ, ডাব্লিউ হচ্ছে আদি অনিষ্কাশিত ভর, মানে শুরুতে যে ভরটা দেওয়া থাকে, আদি অনিষ্কাশিত ভর। ঠিক আছে, ডাব্লিউ এনটা হচ্ছে এন বার, এন বার নিষ্কাশনের পরেও, এন বার নিষ্কাশনের পরেও অনিষ্কাশিত ভর, অনিষ্কাশিত ভর। ঠিক আছে, আচ্ছা, এরপর ভলিউম লিটার, ভাইয়া দুইটাই তো এমএল এ আছে, সমস্যা নেই। দেখো ভি হচ্ছে পুরাতন দ্রবণ বা দ্রাবকের আয়তন, যেটাই বলো। হ্যাঁ, পুরাতন দ্রবণ বা দ্রাবকের আয়তন, দ্রাবকের আয়তন। এসটা হচ্ছে নতুন দ্রবণ বা দ্রাবকের আয়তন, দ্রাবকের আয়তন প্রতিবারে, মানে এই শব্দটা থাকা লাগবে, প্রতিবারে, প্রতিবারে। কেডি হচ্ছে অলরেডি ভাইয়া পড়াইছি, বন্টন গুণাঙ্ক। বন্টন গুণাঙ্কটা কিভাবে হিসাব করা হয়? নতুন উপরে থাকবে, নিচে পুরাতনটা থাকবে, শেষ। হ্যাঁ, আর এন হচ্ছে নিষ্কাশন সংখ্যা, এন হচ্ছে নিষ্কাশন সংখ্যা। ওকে, সো এইভাবে করে আছে আমরা এই সূত্রটা দিয়ে ভালো মতো শেষ করতে পারবো। তো তোমাদেরকে তোমাদেরকে একটা অপশন দিই, তোমরা সবাই একটু কষ্ট করে একটু চ্যাট বক্সে ডি লিখে দিও যদি এই স্লাইডটা তোমাদের ভালো মতো দেখা শেষ হয়, দেন আমরা সামনে করব। হুম, প্রতিবারে সেম হইতে হবে না, কি হইতে হবে এটা একটু পরে ভাইয়া ম্যাথে দেখাই দিব। হ্যাঁ, একটু ওয়েট করি, আমরা ম্যাথ তো করাবোই। হ্যাঁ, স্লাইডটা ভালো মতো প্রত্যেকটা টার্ম দেখে নাও, তারপর হচ্ছে আমরা দেখাবো। আচ্ছা, প্রত্যেকটা জিনিস একটু ভালো মতো রিডিং দাও, রিডিং দিয়ে দেখো। আচ্ছা, হ্যাঁ, আশা করি দেখা শেষ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই সূত্র ব্যবহার করেই ম্যাথটা করব। তো চলো পরের দিকে যাই, আমরা প্রত্যেকটা জিনিস দেখবো। হ্যাঁ, দেখো এই যে এবার এই ম্যাথগুলো করলে আমাদের আশা করি সব জিনিসপত্র ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি লিখছে, 1000 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণে 30 গ্রাম দ্রবীভূত আছে। আচ্ছা, এই তথ্য দিয়ে আমরা কি বুঝি বলতো? পুরাতন দ্রব্য কোনটা?
আচ্ছা আগে ফুলটা পড়ি দেখো। প্রতিবার 100 সেন্টিমিটার কিউব করে 3 বারে মোট 300 সেন্টিমিটার কিউব ইথার দ্বারা নিষ্কাশন করলে ওই জলীয় দ্রবণে কি পরিমাণ পদার্থ থেকে যাবে? ঠিক আছে, সো একটু খেয়াল করো যে প্রথম লাইনটা একটু পড়ো। 1000 সিএম কিউব জলীয় দ্রবণে, তাহলে এই যে জলীয় অ্যাকুয়াস, এটা কোনটা, পুরাতন না নতুন? সবাই বলো তো একটু চ্যাট বক্সে। দ্রবণ দ্রাবকের আয়তন সেমই, কারণ দ্রবের পরিমাণ অনেক কম থাকে। এটা হচ্ছে পুরাতন, তাহলে এটা হবে ভি, তাই না? ভি হচ্ছে অ্যাকুয়াস, এটা হবে কত, 1000 সিএম কিউব। তারপর দেখো নতুন কে, নতুন বলো তো, নতুনটা কে এখানে? নতুন কিন্তু ইথার, ইথার কিন্তু হচ্ছে নিউ, তাই না? নতুন হচ্ছে ইথার, এটার কতটুক, এটার কোনটা হিসাব করবো, 100 নিব নাকি 300 নিব বলো? এটার 100 নিব নাকি 300 নিব? কারণ ভাইয়া বলছি প্রতিবারে হিসাব করতে হবে, তাই না? তাহলে আমার কত নিতে হবে, 100 সিএম কিউব প্রতিবারে। আচ্ছা, তারপর এন, এন হচ্ছে নিষ্কাশন সংখ্যা। এন ইকুয়াল টু কত দেখো, 3 বারে, তাই না? এন ইকুয়াল টু হচ্ছে 3। আচ্ছা, এরপর দেখো 30 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, এটা মানে কি শুরুতে কতটুকু আছে, তার মানে এটা কি ডাব্লিউ, ডাব্লিউ দেওয়া আছে কত, 30 গ্রাম। এবার আমাদের দরকার কি কেডি, কেডি আমরা কি জানি ভাইয়া বলো তো, নতুন বাই পুরান। তাইলে জিনিসটা অনেকটা এভাবে লেখা যায় যে মনে করো এক্স ইন্টু নতুন কে, নতুন হচ্ছে ইথার আর পুরান কে অ্যাকুয়াস, এটা লেখা যায়। কিন্তু আমাদের কোয়েশ্চেনে কি এটা দেওয়া আছে, এই যে এগুলো হচ্ছে কেডি, কোয়েশ্চেনে কি এটা দেওয়া আছে? কোয়েশ্চেনে কিন্তু এটা দেওয়া নাই, কোয়েশ্চেনে উল্টাটা দেওয়া আছে। সো আমি হচ্ছে 1/0.25 করে নিলাম, ইকুয়াল টু হচ্ছে 4। দেন আমরা শুধুমাত্র সূত্রে বসাই দিব, এই যে বলছে কি পরিমাণ পদার্থ থেকে যাবে, কি পরিমাণ পদার্থ থেকে যাবে মানে কি, ডাব্লিউ এন ইকুয়াল টু কত, থেকে যাবে, ডাব্লিউ এন মানে হচ্ছে থেকে যাবে। তাহলে সূত্রটা কি, ডাব্লিউ এন ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু ভি বাই কেডিএস প্লাস ভি টু দি পাওয়ার এন। তাহলে দেখো ডাব্লিউ, এই যে সব কিছু বসাই দিলে ডাব্লিউ এন এর ভ্যালু কত আসে, 10.93 গ্রাম। সব ভ্যালুগুলো বসাই দিলে অ্যান্সার আসবে হচ্ছে 10.93 গ্রাম। আশা করি আমরা সবাই প্রত্যেকটা টার্ম বুঝতে পারছি যে কিভাবে কি করে। খুব সিম্পল একটা জিনিস, হ্যাঁ, কমপ্লিকেটেড কিচ্ছু না, খুবই সিম্পল একটা জিনিস দ্রাবক নিষ্কাশন, ঠিক আছে, কমপ্লিকেটেড কিচ্ছু না। আচ্ছা, ইউনিট গুলা কিভাবে রাখতে হবে ভাইয়া? ইউনিট হচ্ছে দেখো, এই যে ভলিউমের ইউনিট গুলা সেম রাখবা, এখানে গ্রাম রাখলে এখানে অ্যান্সারও গ্রামে আসবে, এরকম আর কি, আর কোনো কাহিনী নেই না ভাইয়া, ইউনিট সেম রাখলেই হয়েছে। হ্যাঁ, সেম কোয়ান্টিটির ইউনিট সেম রাখবা, তাহলেই হবে। আচ্ছা, তো এই কলা গেল, গ্রামে রাখো কোনো সমস্যা নেই, গ্রামেই রাখবা কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, কেডি এর ইনভার্সটা কি নাম আছে? না না, এই কেডি ওখানে যেটা দেওয়া আছে না, আমাদের কেডিটা বের করে নিতে হবে, ঠিক আছে, এই হলো ঘটনা। হুম, আচ্ছা, যেই সময় থাকুক না কেন এই সময়ে আমরা করবো, মানে যেই মানটা দেওয়া থাকবে আর কি। এটা কেডি না না থাকলে প্রশ্নগুলোর মান দিয়ে করা যাবে না, না ভাইয়া কোনোদিনও করা যাবে না, কেডিটা তো দেওয়া থাকা লাগবে, এটা তো একটা কনস্ট্যান্ট ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ওকে, সো চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি, তাহলে আশা করি আরো ভালো মতো বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, কে এটা ডিপেন্ড করে আসলে। আচ্ছা, খেয়াল করো, একটি জলীয় দ্রবণের 200 ml, দেখো জলীয় দ্রবণের 200 ml আয়োডিনকে পৃথক করার জন্য প্রতিবার 25 ml CCl4 দিয়ে নিষ্কাশন করলে কতবার নিষ্কাশন করা লাগবে? কতবার মানে এন কত? নিষ্কাশন করার পর 99% আয়োডিন নিষ্কাশিত হবে। 99% আয়োডিন নিষ্কাশিত হবে মানে কি, মনে করো ডাব্লিউ আয়োডিন ছিল হচ্ছে 100 গ্রাম, তাহলে নিষ্কাশিত হয় নাই কতটুকু, 100 মাইনাস 99 ইকুয়াল টু 1 গ্রাম। হ্যাঁ, আশা করি ডাব্লিউ আর ডাব্লিউ এনটা বুঝতে পারছো। ডাব্লিউ এন মানে কি, কতটুকু নিষ্কাশিত হয় নাই, যেহেতু 99% নিষ্কাশিত হয়েছে তাহলে হয় নাই কতটুকু, 1%, তাহলে 1% হয় নাই। আচ্ছা, এবার খেয়াল করো ভি কত আর এস কত, কুইকলি একটু লেখো তো ভাইয়ারে, সবাই একটু চ্যাট বক্সে, ভি কোনটা হবে আর এস কোনটা হবে, সবাই একটু কুইকলি লেখো কত কত হবে চ্যাট বক্সে। হ্যাঁ, গুড, ভি হচ্ছে অ্যাকুয়াস, এটা হবে হচ্ছে 200 ml, ভেরি গুড। আর এস হচ্ছে CCl4, এটা হবে হচ্ছে 25 ml, গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে কেডিটা কত হবে ভাইয়াকে একটু বলো তো, কেডিটা, কেডিটা হবে হচ্ছে যে উপরে হবে CCl4
আর নিচে হবে হচ্ছে অ্যাকোয়াস, জানি তো, নতুন বাই পুরাতন, তাই তো? ওইটার উল্টাটা মানে 1/0.0116। এই তো, ভেরি গুড। দেখছো তোমরা সুন্দর মতো সবকিছু পেরে গেছো। আচ্ছা, যেহেতু সুন্দর মতো সবকিছু পেরে গেছো, তারপর দেখো আমরা সূত্রটা কি জানি, WN ইকুয়াল টু W ইন্টু V বাই KDS প্লাস V টু দি পাওয়ার N। ঠিক আছে, তো আমার যেহেতু n এর ভ্যালু দরকার, তো আমি এটাকে হচ্ছে লগ এ নিয়ে যাই। দেখো লগ WN বাই W ইকুয়াল টু N লগ V বাই KDS প্লাস V। সুতরাং n ইকুয়াল টু কত আসে? n ইকুয়াল টু আসে হচ্ছে, একটা মিনিট দাঁড়াও। সুতরাং n এর ভ্যালু কত আসে? লগ WN বাই W লগ V বাই KDS প্লাস V। আচ্ছা, হ্যাঁ, আবার বুঝাই দেবো, সমস্যা নেই। তোমরা হচ্ছে কুইকলি n এর ভ্যালুটা কত হয় একটু ভাইয়াকে বলো তো সবাই। মানটা বসাই দিয়ে n এর ভ্যালুটা কত হয় সবাই একটু বলো। n এর ভ্যালু আসে 1.867। গুড। কিন্তু n তো নিষ্কাশন সংখ্যা, সব কোশ্চেনের অ্যান্সার দিব ভাইয়ার সাথে আগে একটু দেখো। n হচ্ছে নিষ্কাশন সংখ্যা, এটা কখনো ভগ্নাংশ হইতে পারে না, তো এই জন্য এটা পূর্ণ সংখ্যা নিতে হবে। এই কথাটা আমি হচ্ছে একটু রেডে লিখে দিই, আচ্ছা না হোয়াইটে লিখে দিই। দেখো n এর মান দশমিকে আসলেই পরবর্তী পূর্ণ সংখ্যা নিব, পরবর্তী পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করব। এটা খুব মনোযোগ দিয়ে মাথায় রেখো। ওকে, আচ্ছা। তো চলো আমরা হচ্ছে এই দুইটা মানে এই ম্যাথ আরেকটা বার বোঝার চেষ্টা করি। হ্যাঁ, 1.56 কেন, 1.00001ও থাকলেও এটা 2 লিখতে হবে। দশমিক আসলেও 2, সহজ কথা, দশমিক আসলেই পরেরটা, মানে দশমিক আসলেই পরেরটা। আচ্ছা, ওকে। তো যেটা বলতেছিলাম আমরা, যে হচ্ছে খেয়াল করে দেখো সবাই। এখন হচ্ছে সবাই একটু লেখাটাকে অফ করে দিই, এবার একটু দেখো। প্রথমে বলছে একটি জলীয় দ্রবণের, এই যে অ্যাকোয়াস দ্রবণের 200 ml, এটা আমরা সবাই জানি, এটা ভি, এটা পুরাতন। আয়োডিনকে পৃথক করার জন্য প্রতিবার 25 ml CCl4, এটাও আমরা জানি, এটা হচ্ছে নতুন। নিষ্কাশন করলে কতবার নিষ্কাশনের পর 99% আয়োডিন নিষ্কাশিত হবে? আচ্ছা, খেয়াল করে দেখো, 99% পার্সেন্টে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি না যে আয়োডিন শুরুতে কয়টা ছিল? 100 গ্রাম। হ্যাঁ, আয়োডিন শুরুতে কয়টা ছিল? তাহলে 100 গ্রাম। ঠিক আছে, এখন যদি আয়োডিন শুরুতে যেহেতু 100 গ্রাম ছিল, 99% নিষ্কাশন হয়েছে, তার মানে কয়টা? 99 গ্রাম নিষ্কাশন হয়ে গেছে। তাহলে কতটুক হয় নাই বলো তো, কতটুক হয় নাই? তাহলে হয় নাই কত? এই যে 1 গ্রাম। এবার কি আমরা বুঝছি ডাব্লিউ আর ডাব্লিউ এন? শুধু এইটুকের অ্যান্সার দাও, বাকি তোমাদের কোশ্চেন আমি একটু পরে দেখতেছি। শুধু এইটুকের অ্যান্সার দাও, এইটুক বুঝছো ডাব্লিউ আর ডাব্লিউ এন কেন এরকম হয়েছে? ডাব্লিউ পার্সেন্টেজে দেওয়া, তো এই জন্য ডাব্লিউটা 100 আর ডাব্লিউ এনটা হচ্ছে 1, মানে কতটুকু নিষ্কাশিত হয়নি। আচ্ছা, তারপরে তো সিম্পল সিরিয়ালি যেমন যেমন ম্যাথ করার ওমন করছি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে এন এর ভ্যালু। এন এর ভ্যালু যদি তোমার 1.00001ও হয়, তারপর এটাকে 2 লিখতে হবে। সিম্পল, এটা একটা নিষ্কাশন সংখ্যা, তোমার নিষ্কাশন সবসময় দশমিক আসলেই পরের সংখ্যাটা চলে যাব। আর এন তো পাওয়ার, এজন্য লগ নিছি, তোমরা লন নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস ভাইয়া, এটা আশা করি আমার এক্সপ্লেন করা লাগবে না যে হচ্ছে এখানে লগ কেন নিছি। ওই এন এর পাওয়ারটাকে নিচে আনার জন্য আমি লগ নিছি। হুম, এই আর কি। নেগেটিভ আসবে না, তুমি নিশ্চিত উল্টাপাল্টা কোনো একটা বসাইছো ভাইয়া। হ্যাঁ, নেগেটিভ আসার কথা না। হ্যাঁ, আচ্ছা। তো তারপর হচ্ছে দেখো কিভাবে কিভাবে ক্যালকুলেট করব এন এর ভ্যালু। তো এন এর ভ্যালু দশমিক আসলেই আমরা পরের সংখ্যায় চলে যাব, একদম সিম্পল কথা। আচ্ছা, এটা 0.001 হইলেও পরের সংখ্যা, 0.99 হইলেও পরের সংখ্যা। আচ্ছা, তো এইটা হইলো ঘটনা। হ্যাঁ, লন নিতে পারতাম, লগ নিতে পারতাম, তুমি এন এর ভ্যালু আমার বের করে দিতে পারলেই হয়েছে, শেষ। আমি খালি সূত্রটা দেখাইলাম যে আমি কিভাবে করি। হুম, আচ্ছা। তো এইটুক হচ্ছে মোটামুটি থিওরি আমাদের। তো আমরা আশা করি এই ম্যাথ এবং এই পরের ম্যাথ দুইটাই আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, কি বলছে ভাইয়া, I2 কেন 100 গ্রাম হবে? মাহির ভাইয়া একটু খেয়াল করো, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে কি আমরা 100 ধরে নিতে পারি না? পার্সেন্টেজ দেওয়া আছে দেখেই আমরা 100 ধরে নিছি।
যে 100 অ্যাকচুয়াল মান তো দেওয়া নাই, তাই না? এজন্য ধরে নিছি যে আয়োডিন আছে 100 গ্রাম। তাহলে 99 গ্রাম তো নিষ্কাশন হয়ে গেছে, কতটুক তাহলে বাকি আছে? 1 গ্রাম। আশা করি মাহির বুঝতে পারছো বা সবাই বুঝতে পারছো যে পার্সেন্টেজের কারণে আমি 100 নিছি। হ্যাঁ, আচ্ছা। সো আশা করি এই দ্রাবক নিষ্কাশন পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো। একটু চ্যাট বক্সে ভাইকে জানাই দিলে ভালো হতো। হ্যাঁ, কেডি এর ভ্যালু 0 থেকে অবশ্যই বড় হবে, অবশ্যই বড় হবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি বুঝছো? বুঝলে একটু ওয়াই দিও সবাই কষ্ট করে। হ্যাঁ, টপিকটা বুঝছো না ঠিকঠাক মতো? হ্যাঁ, লন দিয়েও করা যাবে, সমস্যা নেই। তোমরা এন এর ভ্যালু বের করে দিতে পারলেই হয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে বোঝার জন্য। আচ্ছা, তো চলো পরের ম্যাথে যাই আমরা। ওকে, এবার আমাদের যে কাঙ্ক্ষিত একটা টপিক আছে দ্রাব্যতা, আমরা হচ্ছে দ্রাব্যতাটা শুরু করব। তো চলো দ্রাব্যতাটা শুরু করি। যে হচ্ছে দেখো দ্রাব্যতা কিভাবে পড়বো। তো দ্রাব্যতা পড়ার আগে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো দ্রবণ। দ্রবণ কত প্রকার তোমরা বলো তো একটু চ্যাট বক্সে, দ্রবণটা কত প্রকার? তোমরা কিন্তু সবাই জানো, তাই না? হ্যাঁ, দ্রবণ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আরটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ, তাই তো? সম্পৃক্ত, অসম্পৃক্ত আর হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। আচ্ছা, এখন এই 3টা দ্রবণের মধ্যে পারফেক্ট দ্রবণ কোনটা বলতো? 1 2 3 কোনটা বলতো পারফেক্ট দ্রবণ? সবাই 1 নাম্বারটা, তাই না? আচ্ছা, এজন্যই আমরা দ্রবণের প্রকৃতি অলওয়েজ সম্পৃক্ত নিব। এটা হচ্ছে দ্রবণের অবস্থা বা প্রকৃতি, এটা হচ্ছে দ্রবণের অবস্থা বা প্রকৃতি। অলওয়েজ কি নিব? সম্পৃক্ত নিব। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি সবাই। হ্যাঁ, দ্রাব্যতা মানে হচ্ছে দ্রবীভূত হওয়ার ক্ষমতা, দ্রবীভূত হওয়ার ক্ষমতা। দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা কার থাকে ভাইয়া বলো তো? দ্রবের থাকে। তাহলে দ্রাব্যতাটা আসলে দ্রবের বৈশিষ্ট্য, মানে কি? তুলনার বস্তু। দ্রব্যটা হচ্ছে এখানে তুলনার বস্তু, ঠিক আছে? আচ্ছা, সমসত্ব আর সম্পৃক্ত এক জিনিস ভাইয়া। হ্যাঁ, সমসত্ব আর সম্পৃক্ত এক জিনিস। আচ্ছা দেখো, দ্রব্য হচ্ছে তুলনার বস্তু। আর তাহলে দেখো, যে কোনো একটার মানের সাপেক্ষে তো তুলনা করতে হবে, তাই না? মানের মধ্যে তো কি করতে হবে? তুলনা করতে হবে। ইমন ভাইয়া কোশ্চেনটা কিউএনএ তে একটু আস্ক করলে ভালো হয়। হ্যাঁ ভাই, একটু এটি পড়াই, একটু কনসেন্ট্রেট করি। দেখো, দ্রবণটার অবস্থা হচ্ছে সম্পৃক্ত, দ্রব্যটা আমরা তুলনা করব, তাহলে দ্রাবকের পরিমাণটা ফিক্স করা লাগবে। পরিমাণটা করা লাগবে হচ্ছে ফিক্সড। ওই ফিক্সড পরিমাণটাকে আমরা ধরে নিই 100 গ্রাম। 100 গ্রাম। আর অলওয়েজ আমার টেম্পারেচারটা তো ফিক্স থাকবেই, ঠিক আছে? এই তাইলে আমরা দ্রাব্যতার সংজ্ঞা যদি দেই, হ্যাঁ, দ্রাব্যতার সংজ্ঞা যদি আমরা দেই, তাহলে এইখানে যদি করি, আচ্ছা একটা কোয়েশ্চেন করছো, সমসত্ব আর সম্পৃক্ত কিভাবে এক হয়? সম্পৃক্ত আর সমসত্ব এক না আসলে। সমসত্ব মানে একটা সুন্দর মিশ্রণ, একটা মিশ্রণ আর একটা হচ্ছে দ্রবণ, দুইটা আলাদা জিনিস কিন্তু অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ওই সেন্সে যদি নর্মাল সেন্সে চিন্তা করো, সমসত্ব আর সম্পৃক্ত একই বলা যায়, এই আর কি, বলা যায়, নট সেম। হ্যাঁ, আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো সম্পৃক্ত অবস্থা, তাহলে একটু খেয়াল করে দেখো, দ্রবণটাকে আমরা কি করব? দ্রবণের কোনটা ফিক্সড রাখবো? দ্রবণের অবস্থাটা ফিক্সড রাখবো, অবস্থাটা ফিক্সড রাখবো। আর দ্রাবকের কি করতেছি আমরা? পরিমাণটা ফিক্সড রাখতেছি, পরিমাণটা ফিক্সড রাখতেছি। তাহলে বলো তো, অ্যাকচুয়ালি দ্রাব্যতার ম্যাথ যখন আমরা করব, অলওয়েজ কার পরিমাণের সাপেক্ষে করব? চ্যাট বক্সে লিখো তো। তাহলে দ্রাব্যতার ম্যাথ যখন আমরা করব, তাহলে অলওয়েজ কার সাপেক্ষে করব বলো তো? কার সাপেক্ষে তুলনা করব? দ্রাবকের সাপেক্ষে, ঠিক আছে? দ্রাবকের সাপেক্ষে। আচ্ছা, দ্রাব্যতা তো দ্রব্য, ওটা তো আলাদা হিসাব, কিন্তু দ্রাবকের সাপেক্ষে করব। সো আমরা যেহেতু বুঝতেই পারতেছি দুইটা আলাদা জিনিস, তাহলে দুইটার আলাদা টাইপের ম্যাথ আছে ভাইয়া। দুইটা ম্যাথই তোমাদের দেখাবো, যে দ্রাবক দেওয়া থাকলে কি করব, দ্রবণ দেওয়া থাকলে কি করব, প্রত্যেকটাই দেখাবো। আচ্ছা, তো তার আগে তোমাদের সংজ্ঞাটা দিই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দিলে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হয়, তাকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলা হয়। জিনিসটা কি আমরা বুঝতে পারছি খুব ইজিলি? একটু চ্যাট বক্সে লেখো তো, একদম সিরিয়ালি দেওয়া আছে সুন্দর করে। হুম, আচ্ছা, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। ইজি কিন্তু জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, তো চলো পরেরটা আমরা যাই। দেখো এখানে কি লেখা আছে, এই যে সেম জিনিস,
কোন নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ যত গ্রাম দ্রব্য 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে দ্রাব্যতা বলে। এটা আমরা জানি। আমাদের আর কি যে এই লাইনটা একটু দরকার। সম্পৃক্ত দ্রবণে দ্রবের ঘনমাত্রাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তার মানে কি, সম্পৃক্ত দ্রবণে দ্রবের যে ঘনমাত্রাটা দেওয়া থাকবে ওইটাই কিন্তু তার দ্রাব্যতা। কারণ দ্রাব্যতা অবশ্যই কোন অবস্থায় চিন্তা করা হয়, সম্পৃক্ত অবস্থায় চিন্তা করা হয়। So আমরা বুঝতেই পারতেছি দ্রাব্যতার ঘনমাত্রা একই জিনিস। দ্রাব্যতার ঘনমাত্রা কি একই জিনিস, কোন অবস্থায়, সম্পৃক্ত অবস্থায়। আচ্ছা, এবার আরেকটা জিনিস মনে করো, সাপোজ আমি কিছু একটা বললাম যে সোডিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা, সাপোজ আমি বললাম সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 39, এরকম কিছু একটা বললাম। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রব্য লাগে 39 গ্রাম, দ্রাবক আমার ফিক্সড কত ধরে নিয়েছিলাম আমি 100 গ্রাম। সুতরাং আমার দ্রবণটা কতটুকু হবে, 100 প্লাস 39 ইকুয়াল টু 139 গ্রাম। ঠিক আছে, এরকম সিম্পল সিম্পল জিনিস। হ্যাঁ, আচ্ছা, কারণ দ্রবণ ইকুয়াল টু কি, দ্রব্য প্লাস দ্রাবক, তাই না? এই দ্রাব্যতা বললেই আমরা এই তথ্যগুলা ফিক্সড বুঝে যাব। ওকে, অলওয়েজ দ্রাব্যতা মানে হচ্ছে এটা দ্রব্য, দ্রাবক হচ্ছে 100 আর দ্রবণ হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে। টেম্পারেচার প্রভাব ফেলবে কারণ হচ্ছে আমরা দ্রবণটাকে লিকুইড হিসেবে ধরি, তো তাই বললাম আর কি। তো আমরা সবসময় তো আর ভরে নিব না, যদি ভরে নিই তখন তো টেম্পারেচার ইফেক্ট ফেলবে না। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো এই পোল কোয়েশ্চেন, তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু কুইক কুইক ভাইকে দিয়ে দিও। এক মিনিট। হ্যাঁ, ওকে, পোলটা ছাড়ছি, তোমরা সবাই ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে অ্যান্সারটা দিয়ে দিও। ওকে, কুইক কুইক করে ফেলো। আমি হচ্ছে আর 10-15 সেকেন্ড রাখবো, তোমরা হচ্ছে একটু কুইকলি অ্যান্সারটা দিয়ে দিও কষ্ট করে। আচ্ছা ওকে, পোলটা অফ করতেছি। তো দেখো ম্যাক্সিমাম মানুষ তো হচ্ছে একদম রাইট অ্যান্সারটাই দিছো, যে হচ্ছে সি হবে অ্যান্সার, যেটা হচ্ছে এটা। আচ্ছা, এটা কেন হয়েছে এটা আমি দেখাই দিই, অনেকে ডিফিকাল্ট হইতেই পারে, এটা কোনো সমস্যা নাই। দ্রাব্যতা 50 দিয়ে আসলে বোঝাই হচ্ছে ভাইয়া দ্রব্য হচ্ছে 50 গ্রাম, হুম, আর দ্রাবক হচ্ছে 100 গ্রাম। সুতরাং দ্রবণ হচ্ছে তোমার 150 গ্রাম। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তো চলো পরে যাই। তুর্য, তোমার অ্যান্সারটা একটু পরেই আছে। দেখো আমাদের বইয়ের নিয়ম অনুযায়ী আমাদের যে সংজ্ঞাটা দেওয়া, সেটা দেওয়া হচ্ছে দ্রাবকের রেসপেক্টে। হ্যাঁ, ঠিক আছে। এই বইয়ের যে সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞা অনুযায়ী আমাদের বইয়ের সংজ্ঞা দেওয়া আছে দ্রাবকের সাপেক্ষে, কিন্তু আমরা দ্রাব্যতা চাইলে দ্রবণের সাপেক্ষেও হিসাব করতে পারি। সেই ক্ষেত্রে এই যে আয়তনটা আসবে, সেই ক্ষেত্রে লিটার, মোল পার লিটার এগুলো আসবে। আর আমরা তো জানি যে মোলকে যদি আণবিক ভর দ্বারা গুণ করি তখনই গ্রাম পার লিটার আমরা পেয়ে যাব, তাই না? তো এটা হচ্ছে আমাদের সিম্পল কথা, যে দ্রাব্যতা যে শুধুমাত্র দ্রাবকের সাপেক্ষে হয় তা না, দ্রবণের সাপেক্ষেও হয়। কিন্তু আমরা যেহেতু বই এবং ডেফিনিশন মানে সংজ্ঞা অনুযায়ী আমরা দ্রাবকের সাপেক্ষে পড়ছি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে সংজ্ঞা অনুযায়ী এটাই পড়বো। আর যত ধরনের ম্যাথ আছে এই ম্যাথগুলো আমরা দ্রাবকের সাপেক্ষে করার চেষ্টা করব। অন্য টপিক হইলে আমরা কিভাবে করব সেটাও ভাইয়া দেখাই দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তো যারা কোয়েশ্চেন করছিল যে ভাইয়া ইউনিট গুলা এম এল লিটার এগুলাতে হয় কিনা, এই যে হয়। ঠিক আছে, গ্রাম পার লিটারে হয়, মোল পার লিটারে হয়, গ্রাম বাই গ্রাম এটাও হয়। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা দ্রাব্যতা হিসাব করতে পারি। যেহেতু দ্রাব্যতা একটা ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা সব একক কিন্তু হিসাব করা যাবে, তাই না? দ্রাব্যতা কিন্তু একটা ঘনমাত্রা, অবশ্যই সম্পৃক্ত অবস্থায়। তো যেহেতু ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা সব একক কিন্তু দ্রাব্যতার জন্য খাটে। আমরা কি টপিকটা বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে লিখো তো সবাই। খুব সিম্পল কিন্তু। হ্যাঁ, যেহেতু দ্রাব্যতা একটা ঘনমাত্রা, তাহলে কিন্তু সম্পৃক্ত অবস্থায়ও এই দ্রাব্যতার যতগুলো আমাদের মানে ঘনমাত্রা যতগুলো একক আছে এগুলো কিন্তু দ্রাব্যতার জন্য খাটবে। হ্যাঁ, আচ্ছা, তো চলো সামনের দিকে যাই। চলো ম্যাথ করি কয়েকটা, খুব সিম্পল সিম্পল ম্যাথ করি। দেখো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রবের দ্রাব্যতা দেওয়া আছে 80। ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে, 1 কেজি মানে কত এটা তো আমরা জানি, 1000 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব্য ও দ্রাবক লাগবে? ঠিক আছে,
আচ্ছা, ওকে। সো একটু খেয়াল করে দেখো এটা কিভাবে অ্যান্সার করব। দ্রাব্যতা 80 দিয়ে কি বোঝায়? দ্রাব্যতা 80 দিয়ে বোঝা হচ্ছে দ্রব্য 80, দ্রাবক হচ্ছে কত? 100। সুতরাং দ্রবণ কতটুকু হবে বলো তো? 180 গ্রাম। তা একটা সিম্পল থিওরি দেখো, দ্রবণ দেওয়া আছে, দ্রব্য দেওয়া আছে। দ্রবণ যখন 180 গ্রাম, আমার দ্রব্য কতটুক? 80 গ্রাম। একে কত আর 1000-এ কত? এই যে এটা 1000-এ কত? 1000-এ আমার অ্যান্সার কত আসবে? 80 ইন্টু 1000 ডিভাইড বাই 180 ইকুয়াল টু হবে 444.44 গ্রাম। এটা কি আমার দ্রব্য, এটা আমার দ্রবণ। সুতরাং দ্রাবক কতটুকু হবে ভাইয়া বলো তো? দ্রাবক হচ্ছে দ্রবণ মাইনাস দ্রব্য ইকুয়াল টু 1000 মাইনাস 444.44 ইকুয়াল টু কত? 555.56 গ্রাম। ওকে, ইজি না জিনিসগুলো? খুবই সিম্পল সিম্পল জিনিস কিন্তু। হ্যাঁ, এই স্লাইডটা দেখা হইলে সবাই একটু ডি দিও। হ্যাঁ, ডি দিও, তারপর সামনের দিকে যাই আমরা। খুবই সিম্পল সিম্পল, কিচ্ছুই করতেছি না কিন্তু, খালি ঐকিক নিয়ম করতেছি আর আগাইতেছি। এই এগুলো তোমাদের কনসেপ্ট অবশ্যই অনেক ভালো, আমার চেয়ে অনেক ভালো কনসেপ্ট তোমাদের। তো এগুলো হচ্ছে আগাইতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, তোমরা করো, সমস্যা নেই ভাইয়া, সময় দিচ্ছি। আস্তে আস্তে দেখো, দেখে দেখে করো, অসুবিধা নেই। কাউকে বাদ রেখে সামনে আগাবো না, অসুবিধা নেই। আচ্ছা, তো এইটুকু আশা করি আমরা করছি। আচ্ছা, 40 ডিগ্রি তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ, এই তাপমাত্রাটা দেওয়া আছে, ওই যে নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া থাকবে তাই। আচ্ছা, ওকে। সো আশা করি আমরা বুঝতে পারছি ম্যাথটা কিভাবে হয়েছে। খুবই সিম্পল একটা ম্যাথ, যে দ্রাব্যতা দেওয়া আছে তাই এই তথ্যগুলো পেয়ে গেছি, এই তথ্যের উপর ভিত্তি করে ম্যাথটা করে ফেলছি ঐকিক নিয়মে, শেষ, আর কিচ্ছু না। আচ্ছা, ওকে। তো চলো সামনের দিকে আমরা যাই, এই ম্যাথটা করি। চলো দেখো, 35 ডিগ্রি তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ আছে, তাই না? তার মানে দ্রবণ কতটুকু দেওয়া দেখো তো? 20 গ্রাম। আচ্ছা, এই দ্রবণকে বাষ্পীভূত করে এত গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। তার মানে এটা কিন্তু আমার দ্রব, বাষ্পীভূত করলে কিন্তু দ্রাবক চলে যায়। 5.295 গ্রাম। সুতরাং আমার দ্রাবক কতটুক দেখো তো? বাকিটুক দ্রাবক 20 মাইনাস 5.295 ইকুয়াল টু 14.705 গ্রাম। জিনিসটা কি বুঝছি? এইটুকু পর্যন্ত আমরা সবাই ইজি কিন্তু। দ্রবণ ছিল 20 গ্রামের, এটারে আমরা বাষ্পীভূত করছি, তার মানে কি লিকুইড যেটা, এটা হচ্ছে ভেসে চলে গেছে। বাকিটুক যেটা থাকলো অবশেষ, সেটা কিন্তু আমার দ্রব। তাহলে বাকি দ্রাবকের পরিমাণটা আমরা বের করে নিলাম, ঠিক আছে? সুতরাং আমরা দ্রাব্যতা যখন হিসাব করব, আমরা তো 100 গ্রামে হিসাব করব, তাই না? দ্রাবকের। তাহলে দেখো 14.705-এ কত? 5.295। একে কত? 100-তে কত? তাহলে 100 ইন্টু 5.295 ডিভাইড বাই 14.705, অ্যান্সার হচ্ছে 36। দ্রাব্যতা তাহলে কত? 36। কারণ এটা হচ্ছে আমার ফিক্সড ভ্যালু, তাই না? এটার সাপেক্ষে তো আমরা দ্রাব্যতাটা কল্পনা করি। আচ্ছা, আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি সবাই। দ্রাব্যতার ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ। দ্রবণ দেওয়া ছিল, তারপর বাষ্পীভূত করে দ্রবটা পাইছি, এদের বিয়োগ করে আমরা দ্রাবকটা পাইছি। তারপর হচ্ছে আমরা কি করছি, যে ইউনিট হবে না তো ভাইয়া, উপরে নিচে গ্রাম গ্রাম, তো দ্রাব্যতার তো আসলে ইউনিট ধরা উচিত না, বুঝো নাই? 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব্য আছে, ইউনিট ধরা উচিত না, বাই গ্রাম লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করে দেখো, এই 20 গ্রামটা কি ছিল? দ্রবণ। বাষ্প করার পর দ্রাবকটা চলে গেছে, থাকলো কে? তাহলে অবশেষ দ্রব। তাহলে দ্রবটা থাকলো, দ্রবণটা থাকলো, এই দুইটা বিয়োগ করলে আমরা কি পাবো? দ্রাবক। এত দ্রাবকে এত দ্রব, একক কত? 100-তে কত? 100-তে কেন? কারণ এটা আমরা দ্রাব্যতা সংজ্ঞায় পড়ছি। আমরা দ্রাব্যতা যখন সংজ্ঞা দিই তখন দ্রাবকটাকে 100 গ্রাম নিয়ে নিই। আচ্ছা, আশা করি এটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা সামনের দিকে যাই। আশা করি বুঝতে পারছি। বুঝলে একটু কষ্ট করে ওয়াই দিও সবাই চ্যাট বক্সে। তারপর হচ্ছে ভাই একটু সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক কষ্ট করে রিপ্লাই দিচ্ছ। আচ্ছা, ওকে। তো চলো, এই পোলটা তো তোমরা অবশ্যই পারবা যদি এটা বুঝে থাকো। সো এই পোলটা আমি লঞ্চ করে দিচ্ছি, কুইকলি পোলটা অ্যান্সারটা দিয়ে দিও।
ওকে, তো আমি হচ্ছে একটু পরে পোলটা অফ করে দিব, তোমরা জলদি জলদি একটু অ্যান্সারটা দিয়ে দিও। হ্যাঁ, আর 10 সেকেন্ড রাখবো, তারপর পোলটা অফ করে দিব। তোমরা একটু জলদি জলদি কষ্ট করে অ্যান্সারটা দিয়ে দিও। আচ্ছা, ওকে, অফ করে দিলাম। তো দেখো রেজাল্ট যদি শেয়ার করি, খেয়াল করে দেখো এ তে অ্যান্সার দিস হচ্ছে 65%। হ্যাঁ, তো চলো বের করি অ্যান্সারটা। আশা করি তোমরা তো বুঝছোই টপিকটা কিভাবে করে। তো খেয়াল করো, দ্রাব্যতা 50 দেওয়া, তাই না? মানে হচ্ছে ভাইয়া দ্রব্য হচ্ছে 50 গ্রাম, তারপর দ্রাবক হচ্ছে কত ভাইয়া, 100 গ্রাম। সুতরাং দ্রবণটা কত রূপ ভাইয়া, 150 গ্রাম। তাহলে খেয়াল করো, দ্রবণ দ্রব দ্রবণ যদি 150 হয়, দ্রব কত 50, একে কত, 300-তে কত, তাহলে 300 ইন্টু 50 ডিভাইড বাই 150, তাহলে হচ্ছে 100 গ্রাম। তাহলে অ্যান্সারটা আমার কত আসবে, এ 100 গ্রাম। তো আশা করি যারা এটা অ্যান্সার দিছো তারা অবশ্যই বুঝে সুন্দর করে অ্যান্সার দিছো, আর অন্য অ্যান্সার যারা দিছো নিশ্চিত তাদের ভুল ক্লিক পড়ে গেছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ওকে, সো চলো সামনের দিকে যাই। দ্রাব্যতার বিভিন্ন নিয়ামক সমূহ। দ্রাব্যতার বিভিন্ন নিয়ামক সমূহ, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মজারও একটা টপিক। তো খেয়াল করো, প্রত্যেকটা ধরে ধরে দেখাই ভাইয়া। মনে করো তোমার কাছে এখানেও পানি আছে, আবার এখানেও পানি আছে, মানে আমি দ্রাবকটাকে সেম রাখলাম। এখানে দিলাম হচ্ছে আমি চিনি, এখানে দিলাম লবণ। দুইটা কি সমান পরিমাণে দ্রবীভূত হবে? চ্যাট বক্সে একটু অ্যান্সার দিও সবাই। হ্যাঁ, দুইটা কি সমান পরিমাণে দ্রবীভূত হবে? না, সমান পরিমাণে দ্রবীভূত হবে না। তার মানে দ্রবের প্রকৃতির উপর ডিপেন্ড করে দ্রাব্যতা চেঞ্জ হয়। আচ্ছা, ঠিক তেমনি দুইটা জার নিলাম, একটাতে আছে হচ্ছে পানি, আরেকটা আছে মনে করো অ্যালকোহল। এটাতেও দিলাম চিনি, আবার এটাতেও দিলাম চিনি। তাহলে ভাইয়াকে বলো তো, দুইটা কি সমান পরিমাণ দ্রবীভূত হবে? এখানেও কিন্তু সমান পরিমাণে দ্রবীভূত হবে না। তার মানে দ্রাবক চেঞ্জ হইলেও দ্রাব্যতা চেঞ্জ হয়। আচ্ছা, এবার আসি তাপমাত্রা। তাপমাত্রাটা আমরা অনেকটা খুব সুন্দর করে লা শাতেলির নীতি দ্বারা ব্যাখ্যা করতে পারি আর কি। হ্যাঁ, মানে সহজভাবে যদি বলি, লা শাতেলির নীতি। তো লা শাতেলির নীতিতে কি বলা হয়েছিল মনে আছে? যে হচ্ছে তাপ উৎপাদী একটা ছিল, আর একটা ছিল তাপ হারি, তাই না? তাপ উৎপাদী, একটা ছিল হচ্ছে তাপ হারি। তো তাপ হারিতে কি ছিল মনে আছে? তাপ হারিতে যদি আমরা তাপমাত্রা বাড়াইতাম, বিক্রিয়া কি হতো, বিক্রিয়া সামনে যাইতো। সামনে যাওয়া মানে হচ্ছে বেশি দ্রবীভূত হবে, তার মানে হচ্ছে দ্রাব্যতা বাড়বে। আর তাপ হারিতে কি হইতো বলো, তাপ উৎপাদিতে কি হইতো বলতো, তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া কোথায় যেত, পিছনে যাইতো। পিছনে যাওয়া মানে কি, কম দ্রবীভূত হবে, তার মানে দ্রাব্যতা কমবে। দেখছো, খুব সিম্পল সিম্পল জিনিস। আর নরমালি, একদম নর্মাল সেন্সে যদি বলি, ভি সমানুপাতিক টি, টেম্পারেচার বাড়াইলে আয়তন বাড়ে, মানে দ্রাব্যতা বাড়ে আর কি। এই নর্মাল সেন্সে যদি আমরা বলি, এস দিয়ে দ্রাব্যতা বোঝায়, সলিবিলিটি। হ্যাঁ, এস দিয়ে দ্রাব্যতা বা ঘনমাত্রা দুইটাই বোঝায় আর কি। আচ্ছা, খুব সিম্পল সিম্পল জিনিস কিন্তু। হ্যাঁ, তাহলে তাপমাত্রার ক্ষেত্রে কি, তাপ হারিতে তাপমাত্রা দিলে বিক্রিয়া সামনে যায়, এটা কিন্তু লাস্ট সাথে এটাতে পড়ছি। সামনে যাওয়া মানে কি, আরো বেশি বেশি বিক্রিয়া করছে, তার মানে দ্রবীভূত হয়েছে, মানে কি দ্রাব্যতা বাড়ছে। আর তাপ উৎপাদিতে কি হয়, তাপ বাড়াইলে বিক্রিয়া পিছনে যায়, মানে কি কম বিক্রিয়া করছে, মানে দ্রাব্যতা কমছে। আর নর্মাল সেন্স হচ্ছে দ্রাব্যতার সাথে তাপমাত্রা সমানুপাতিক। এগুলো হচ্ছে এক একটা কেসের জন্য এক একটা। হুম? আর চাপ, চাপ জিনিসটা হচ্ছে খুব সিম্পলি যদি বলি, চাপ সমানুপাতিক হচ্ছে দ্রাব্যতা। কেন? মনে করো ওই যে কোকা কোলার বোতল দেখছো না, ওই কোকা কোলার মধ্যে কি করে, কোকা কোলার মধ্যে হচ্ছে চাপ অনেক বেশি থাকে, এজন্য কার্বন ডাই অক্সাইড কি হয়, দ্রাব্যতা থাকে অনেক বেশি, কার্বন ডাই অক্সাইড দ্রাব্যতা থাকে অনেক বেশি, এই আর কি। এটা হচ্ছে ডিফারেন্ট কেস নাশিদ, এটা আরেকটা ডিফারেন্ট কেস, এগুলো আরেকটা ডিফারেন্ট কেস, এগুলো এক একটার জন্য এক এক রকম কেস আর কি। আচ্ছা, তো হচ্ছে দেখো কোকা কোলার ক্ষেত্রে নরমালি কি হয়, চাপ বাড়াইলে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা বাড়ে, ওই যে বেশি বেশি দ্রবীভূত হয়ে থাকে, পরে যখন মুখা খুলে ফেলি তখন কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, এই আর কি। মানে চাপ দিয়ে আমি অণুগুলোকে যুক্ত হইতে বাধ্য করতেছি, মানে দ্রবীভূত হইতে বাধ্য করতেছি। আচ্ছা, তো আশা করি নিয়ামক সমূহের ব্যবহারটা তোমরা মোটামুটি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, তো এই হলো ব্যাপারটা। আর কিছু কিছু এক্সেপশন তো অবশ্যই আছে, যে দ্রাব্যতা কিছু কিছু যৌগের ক্ষেত্রে বাড়তে বাড়তে আবার কমে যায়। এগুলা সাধারণত ক্যালাস গুলার ক্ষেত্রে হয়, যেগুলো হচ্ছে ওই 10 অণু পানি 7 অণু পানি থাকে। ওইসব এক্সেপশন নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো না আর কি, আমরা জেনারেল সেন্সটা একটু বললাম আর কি। হ্যাঁ,
আচ্ছা, তো আশা করি এইটুকু বুঝতে পারছো। বুঝলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখো যে দ্রব্য চেঞ্জ হলে দ্রাব্যতা চেঞ্জ হয়, দ্রাবক চেঞ্জ হলেও দ্রাব্যতা চেঞ্জ হয়, তাপমাত্রার ভ্যারিয়েশনের জন্য দ্রাব্যতা চেঞ্জ হয়, তাপহারী, তাপ উৎপাদী বা বিভিন্ন ক্যালাসের জন্য, আর চাপের জন্য দ্রাব্যতা চেঞ্জ হয়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আচ্ছা, তো চলো সামনের দিকে যাই। এক্সেপশনের ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি কি, মনে করো ক্যালাসগুলার একটা বৈশিষ্ট্য আছে, ক্যালাসগুলোর সাথে পানি থাকে, ওই পানিটা যতক্ষণ পর্যন্ত বাষ্প না হইছে ততক্ষণ পর্যন্ত ওদের দ্রাব্যতা বাড়ে, পানিটা বাষ্পীভূত হয়ে গেলে আবার দ্রাব্যতা কমতে থাকে। এই হলো তাদের ব্যাপারটা আর কি। এটা হচ্ছে ওই পানির জন্য, পানিটা বাষ্পীভূত হয়ে যায়, হয়ে যাওয়ার পরে তারপর দ্রাব্যতা আবার কমতে থাকে। এই হলো ঘটনাটা, তারা আবার মিশতে পারে না। পানিটা থাকলে তারা মিশতে পারে আর কি ভালো মতো, এই আর কি, আর কিছু না। আচ্ছা, এটা তাদের একটা এক্সেপশনাল বৈশিষ্ট্য, আর কিছু না। এটা অলরেডি আমরা হচ্ছে C1 লেকচারে কিছুটা পড়ছি, যে দ্রবীভূত হওয়া বা দ্রবীভূত না হওয়ার যে ব্যাপার স্যাপার C1 আর C2 মিলাই কিন্তু এটা পড়ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, ওকে, তো চলো সামনের দিকে যাই। এখানে আসি, দেখো গাণিতিক সমস্যা, যে হচ্ছে 85°C তাপমাত্রায় নির্দিষ্ট ভরের KCl কে 250 গ্রাম পানিতে দ্রবীভূত করে, পানিটা এখানে কি হিসেবে কাজ করতেছে বলো? পানিটা হচ্ছে দ্রাবক, হ্যাঁ, পানিটা এখানে কিন্তু দ্রাবক হিসেবে কাজ করতেছে। মানে এই ম্যাথটা হচ্ছে দ্রাবক দেওয়া থাকলে, দ্রাবক দেয়া থাকলে, দ্রাবক দেয়া থাকলে কিভাবে করব, এটা বলছিলাম দুইটা টাইপ দেখাবো আমি, কিন্তু শুরুতেই বলছিলাম দ্রবণ দিয়ে একটা দেখাবো, দ্রাবক দিয়ে একটা দেখাবো। হ্যাঁ, এটা তো দ্রাবক দেওয়া আছে, দেখো 250 গ্রাম পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো। এই দ্রবণকে শীতল করে 20°তে নিয়ে আসলে কি পরিমাণ KCl অধক্ষিপ্ত হবে? আচ্ছা, তাহলে দুইটা দাগ দিই, দুইটা দাগ দিয়ে আলাদা করি। এক মিনিট, হ্যাঁ, দুইটা দাগ দিয়ে আলাদা করি। তো একটা হচ্ছে 85°C তাপমাত্রার জন্য, আর একটা দিলাম 20°C তাপমাত্রার জন্য। 85 দ্রাব্যতা দেওয়া আছে, 85 দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে কত, 53.5। এটার অর্থ কি? এটার অর্থ দ্রব হচ্ছে 53.5 গ্রাম, আর দ্রাবক হচ্ছে কত, 100 গ্রাম। এটা তো আমরা জানি। তো আমার তথ্যটা কি দেখো, দ্রাবক দ্রব, দ্রাবক কত তোমার 100, তখন দ্রব লাগে কত 53.5, দ্রাবক 1 কত, আর হচ্ছে দ্রাবক কত 250 গ্রাম কত, তাহলে 250 ইন্টু 53.5 ডিভাইডেড বাই 100। অ্যান্সারটা কত হয় একটু যদি ভাইয়াকে বলো, কত হয় সবাই একটু কুইকলি বলো। এটা অ্যান্সারটা কত? হ্যাঁ, 133, রঙ্গন বললা 75। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর খেয়াল করো 20°তে দ্রাব্যতা দেওয়া আছে কত, 34। মানে হচ্ছে দ্রব হচ্ছে 34, দ্রাবক হচ্ছে 100, তাহলে আমার দ্রাব্যতা কত হবে, 134। ওকে, আচ্ছা, হ্যাঁ সত্যি তোমার ওই ম্যাথ দিয়েও হবে, সমস্যা নেই। 134, সরি দ্রাব্যতা না, আমি এটা উল্টা লিখছি, সরি, এটা দ্রবণ, দ্রবণের কথা লেখার দরকারই নেই এখন। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, দ্রাবক দ্রব, দ্রাবক কত 100, দ্রব লাগে 34, দ্রাবক 1, আর 250-এ কত, তাই এটা অ্যান্সারটা কত একটু ভাইরা বলো তো। এটার অ্যান্সার হচ্ছে 85। সুতরাং অধক্ষিপ্ত হবে কতটুক, অধক্ষিপ্ত হবে কতটুক, 133.75 মাইনাস 85, ফাইনাল অ্যান্সার হচ্ছে 48.75 গ্রাম। এই তো সিম্পল, সবাই আমাকে অ্যান্সার দিয়ে দিছে। জিনিসটা খুব ইজি না? দ্রাবক দেওয়া থাকলে জাস্ট দেখো দ্রাবকের ভ্যালুটা বসাই আমরা ম্যাথটা করে দিছি, খেয়াল করছো? খুবই সিম্পল, দ্রাবকের সাপেক্ষে আমরা ম্যাথটা করে বসাই দিছি। ম্যাথটা কি আমরা সবাই বুঝছি? একটু চ্যাট বক্সে লেখো তো। খুব সিম্পল, হ্যাঁ, দ্রাবক দেওয়া থাকলে আমরা কি করব। হুম, এই, আচ্ছা, গুড। দ্রাবকটাকে ফিক্সড রেখে কতটুকু দ্রব্য লাগে সেটাই হচ্ছে আমাদের ঘটনা। হ্যাঁ, আচ্ছা, তো সিম্পল সেন্স জিনিসটা আরেকবার ব্যাখ্যা করি, বাকিটা তো ভিডিওতে দেখবেই। যে হচ্ছে 85°C জন্য, 85°C জন্য যে দ্রাব্যতাটা দেওয়া আছে, দ্রাব্যতা মানে হচ্ছে এটা হচ্ছে দ্রব, এটা হচ্ছে দ্রাবক। আচ্ছা, তাহলে দ্রাবক 100 হইলে এত, একে কত আর 250-তে কত, যেহেতু এখানে দ্রাবক দেওয়া আছে। ঠিক তেমনি এখানে দেখো, এখানে 20°তেও দ্রাব্যতা দেওয়া আছে, মানে কি দ্রব আর দ্রাবক দেওয়া আছে। সো দ্রাবক 100-তে এত,
একে কত, আড়াইশোতে কত, তারপর দুইটার বিয়োগ করে দিছি, দ্রব্যের বিয়োগ, তাহলে আমরা কি পাইছি, অদক্ষেপটা পাইছি। ঠিক আছে, খুবই সিম্পল একটা ম্যাথ। আচ্ছা, ব্রেক হচ্ছে একটু পরেই দিব ভাইয়া, হ্যাঁ একটু পরেই দিব। ওকে, সো তারপর চলে আসি আরেকটা জিনিস, দ্রাবক টেম্পারেচার চেঞ্জ হলে কি চেঞ্জ হবে না? চেঞ্জ হয়েছে তো ভাইয়া, দেখো 85-তে, ও না না, দ্রাবক চেঞ্জ হবে না, সরি, দ্রাবককে আমরা ফিক্সড রাখবো। দ্রাবকের কি গ্রামে রাখছি না ভাইয়া, ও তো চেঞ্জ হবে না, খেয়াল করছো? দ্রাবক তো ভর নিছি, সো ও চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, ভর নিছি তো তাই চেঞ্জ হচ্ছে না, ঐশী। ওকে, সো তারপর দেখো গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যাটা আমরা করি। এইটাতে কি দেওয়া আছে একটু পয়টা দেখো। 30°C এবং 55° তাপমাত্রায় একটি দ্রব্যের দ্রাব্যতা যথাক্রমে 50 এবং 90। 30°C তাপমাত্রায় 50 গ্রাম দ্রবণকে, এবার কি দেওয়া আছে দেখো, দ্রবণ দেওয়া আছে তাই না? এবার তাহলে আমাদের দেখো কোশ্চেনে কি দেওয়া, দ্রবণ দেওয়া। হুম, দ্রবণ দেয়া। মুশফিক বলতেছো ভাইয়া কোশ্চেন অ্যান্সারটা প্লিজ দিয়েন। ভাইয়া আমি তো কোনো কোশ্চেন তোমার পাই নাই, একটু কিউএনএ তে কোশ্চেনটা করলে বেটার হয় ভাইয়া, তাহলে আমার ফোকাসটা পড়ায় থাকে। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করে দেখো, দ্রবণ দেওয়া, এবার কোশ্চেনে কিন্তু দ্রবণ দেওয়া, তাহলে এই টাইপের ম্যাথটা আমরা অনেক বড় করেও করতে পারি, অনেক ছোট করেও করতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে খুব সুন্দর করে জিনিসটা একটু করি, দেখি কিভাবে করা যায়। দেখো কি বলছে, 50 গ্রাম দ্রবণকে 55°তে নিলে আরো কতটুক অতিরিক্ত দ্রব্যের প্রয়োজন, আমাদের ডিরেক্ট অ্যান্সার আসবে। আচ্ছা খেয়াল করো, 30°C থেকে 55°C নিব, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, 30°C আমার দ্রাব্যতা কত, 50, আর 55°তে দ্রাব্যতা কত, 90। হ্যাঁ, এটা কি দ্রাব্যতা, দ্রাব্যতা। তাহলে বলো তো আমার এক্সট্রা কতটুক দ্রব্য লাগতেছে, বলো তো এক্সট্রা দ্রব্য কতটুক লাগতেছে, তোমরাই বলো তো সবাই। 40 গ্রাম না, 40 গ্রাম। ওকে, যেহেতু আমার এই দ্রবণটা 30°তে দেওয়া, তাহলে হিসাবটা করো, খেয়াল করে দেখো, দ্রব্য 30, তাহলে এটা হচ্ছে দ্রব্য, তাহলে দ্রাবক কত, 100, সুতরাং দ্রবণ কত, 150। তাহলে একটু খেয়াল করে দেখো, দ্রবণ আমার কত, 150, আর এক্সট্রা দ্রব্য এটা কতটুক লাগে, 40 গ্রাম। তাহলে 150-এ লাগে 40 গ্রাম, একে কত, আর শুধু 50-এ কত, শেষ, আমার অ্যান্সার ডিরেক্ট চলে আসবে। এটা তোমরা ইন্টারও করতে পারবা, 13.33 গ্রাম। ওকে, তোমরা ডিরেক্ট ইন্টারে ম্যাথটা করতে পারবা। তো এটা হচ্ছে দ্রবণ দেওয়া থাকলে এভাবে করব, আর দ্রাবক দেওয়া থাকলে ওই দ্রাবকের মতো করে ম্যাথটা করব। ঠিক আছে, এই আগের ম্যাথে নিয়মে করতে পারবো, এই এটা হচ্ছে একটু আলাদা, তো দুইটা দুই টাইপ, তো এই জন্য একটু অন্যভাবে করতেছি আর কি। ঠিক আছে, এই তো এটা আরেকটা কমপ্লিকেট ওয়ে আছে, ওই কমপ্লিকেট ওয়ে নিয়ে আমি আর কিছু বলতেছি না, কারণ শুধু শুধু কমপ্লিকেসি বাড়বে। হ্যাঁ, তো আমি সহজটাই আবার বলি, একটু খেয়াল করে দেখো, 30°তে আর 55°তে দ্রাব্যতা দেওয়া আছে 50 আর 90। ঠিক আছে, তাহলে 50 থেকে 90-তে যখন গেছি, দেখো চিন্তা করো, দ্রাব্যতা 50 থেকে 90 হয়েছে, তার মানে কি এক্সট্রা দ্রব্য কতটুকু লাগছে, 40 না, 40 হচ্ছে এক্সট্রা দ্রব্য। তাহলে খেয়াল করো, দ্রাব্যতা 50 মানে কি, দ্রব্য হচ্ছে 50, দ্রাবক হচ্ছে 100, তাহলে দ্রবণ কতটুকু, 150। তাহলে দেখো 150 দ্রবণের জন্য আমার এক্সট্রা কতটুকু লাগতেছে দ্রব্য, মানে এক্সট্রা লাগতেছে 40 গ্রাম। তাহলে একের জন্য কত, আর এই যে কোশ্চেনে যেটা দেওয়া আছে 50 গ্রাম, এই 50-এর জন্য কত, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে গেছে 13.33, মানে ডিরেক্ট আমার অ্যান্সারটা বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাতে আর প্যারা হয়নি। আশা করি এখন সবাই বুঝতে পারছো, সবাই বুঝলে একটু কষ্ট করে চ্যাট বক্সে ওয়াই দিও। হ্যাঁ, আচ্ছা আশা করি বুঝতে পারছো, মানে যতটা কম কমপ্লিকেট করা যায় ততটা কম কমপ্লিকেট করে ম্যাথটা দেখাই দিছি আর কি। দুইটা দুই টাইপের মাথায় রেখে ম্যাথটা কইরো আর কি, অলওয়েজ, তাহলেই হবে। আচ্ছা, ওকে ওকে, সো দেখো দুইবার অলরেডি রিপিট করছি, আমি আরেকবার রিপিট করতেছি, দেন ভিডিওতে দেখে নিও যে 30°তে এটা দ্রাব্যতা 50, 55°তে 90, তার মানে এক্সট্রা দ্রব্য লাগতেছে কত, 40। এখন দ্রব্য যেহেতু 50 দেওয়া আছে, মানে দ্রাব্যতা 50 মানে কি, দ্রব্য 50, আর সংজ্ঞা অনুযায়ী দ্রাব্যতায় দ্রাবক কতটুক, 100। দ্রাবক 100 কিভাবে জীবন লিখছো ভাইয়া, এটা তো দ্রাব্যতার সংজ্ঞাই, যে দ্রাব্যতাতে যাই থাকুক না কেন দ্রাবক কত হবে, 100। তো খেয়াল করে দেখো, দ্রাবক হচ্ছে 100, দ্রব্য 50, তাহলে দ্রবণ কতটুক, 150। তাহলে দেখো 150 দ্রবণের জন্য আমার এক্সট্রা কতটুক লাগতেছে, 40 গ্রাম, একের জন্য কত, আর 50-এর জন্য কত। ঠিক আছে, এইভাবে করে আমরা এক্সট্রা দ্রব্যটা ইজিলি বের করে ফেলতে পারবো, অতিরিক্ত দ্রব্য। হ্যাঁ, আশা করি এখন যারা বুঝো নাই তারাও বুঝে ফেলছো। হ্যাঁ, আচ্ছা
রিশাদ বলতেছে 55 ডিগ্রির 190 এর কোনো কাজ নাই। না, 190 এর কোনো কাজ নেই, কারণ আমার ওই দ্রবণটা কত ডিগ্রি দেখো তো, 30 ডিগ্রি না? যত ডিগ্রি দ্রবণ তত ডিগ্রির জন্য হিসাব করবা, তাইলেই হবে। 30 ডিগ্রিতে দেওয়া আছে দেখে 30, 55তে দেওয়া থাকলে 55টা সাপেক্ষে হিসাব করতা, শেষ। সিম্পল থিওরি। হ্যাঁ, যেটা দেওয়া থাকবে, যেই ডিগ্রিতে দেওয়া থাকবে সেই ডিগ্রিতে হিসাবটা করে ফেলবা, তাইলেই শেষ। আচ্ছা, তো আশা করি এইটুক পর্যন্ত আমরা বুঝছি সবাই। আচ্ছা, ওকে। তো দ্রাব্যতা গুণফলটা শুরু করার আগে আমি ইয়ে করতেছি, তোমাদেরকে 5টা মিনিট একটু বিরতি দিচ্ছি। হ্যাঁ, দ্রাব্যতাটা শুরু করার আগে তোমাদেরকে হচ্ছে 5 মিনিট ব্রেক দিচ্ছি। 5 মিনিট না, 3 মিনিট ব্রেক দিচ্ছি আর কি, একটু বড় তো, 3 মিনিট ব্রেক। ওকে। অর্পা, দুই টেম্পারেচার আলাদা করে বের করে মাইনাস করলে মিলে না কেন? মিলবে না, কারণ হচ্ছে ভাইয়া শুরুর দিকে বলে দিছিলাম যে দ্রাবক আর দ্রবণ দুইটা আলাদা টপিক, এজন্য দুইটা আলাদা ম্যাথ এবং দুইটা টাইপ আলাদা, এজন্য ভাইয়া দুইটা দুই রকম করে করাই দিছি। আশা করি এখন বুঝতে পারছো যে দুইটা দুই রকম কেন করলাম। আচ্ছা, থ্যাংক ইউ, তোমরা সবাই জিনিসটা করো। সলিউশন যদি এমএলএ থাকে ভাইয়া, সব যদি এমএলএ থাকে এমএলএ নিবা, অথবা লিটারে নিয়ে করবে, এটা ইচ্ছা, তোমাদের ইচ্ছা, মানে সেম ইউনিট রাখো তাইলেই হবে। হ্যাঁ, সেম ইউনিট রাখো তাইলেই হবে। 3 মিনিটস ব্রেক শুরু, তোমরা হচ্ছে ব্রেকটা নাও, একটু চিল করো, তারপর আবার শুরু করি। ইশাল, ফর্মুলা ইউজ করলে হবে? হ্যাঁ হবে, এই আর কি। আচ্ছা, ভাইয়া সলিউশন এমএলএ থাকলে টেম্পারেচার বাড়ালে তো সলিউশন কমে যাবে, তখন কি করব? সলিউশন কমবে, সলিউটটা তো কমবে না। হুম। আর সলিউশন টেম্পারেচারের যে চেঞ্জটা আছে, এই জন্যই গ্রামে দেওয়া আছে, কোশ্চেন গুলো এই জন্য এরকম ট্রিকে করা আছে। হ্যাঁ, ভাইয়া আপনার ম্যাথ নিয়মকে বোর্ডে এক্সামে করা যাবে? এক্স্যাক্টলি করা যাবে, এটা তো লজিক্যাল জিনিস, অবশ্যই করা যাবে। শর্টকাট না, কিন্তু এটা কিন্তু লজিক্যাল ম্যাথ, বড় করেই করছি, এটারও শর্টকাট আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাই, তোমাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ, তোমরা সবাই খুব কোঅপারেট করতেছো, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, রেতন বলতেছো ভাই গ্রাম পার গ্রাম ইউনিটকে কেমনে গ্রাম পার লিটারে কনভার্ট করব? ঘনত্ব দিয়ে গুণ করলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ঘনত্ব দিয়ে গুণ করলেই হয়ে যাবে। মাহিন, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের 3 মিনিট ব্রেকের আর 1 মিনিট আছে, তো তোমরা একটু কষ্ট করে নড়েচড়ে বসো, আমরা আবার শুরু করব। হ্যাঁ ভাইয়া, কেলাস জালি কি? ক্যালাস জালি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, দেখতে অনেকটা কিউবের মতো না ভাইয়া, ওই স্ট্রাকচারটাকে বলা হয় ক্যালাস জালি। হ্যাঁ, ওই স্ট্রাকচারটাকে বলা হয় ক্যালাস জালি। এই, আচ্ছা, অধক্ষিপ্ত হওয়ার ম্যাথ আর একবার বোঝান। অধক্ষিপ্ত হওয়ার ম্যাথ আরেকবার বোঝাবো। আচ্ছা, এই দেখো, অধক্ষিপ্ত হয়েছে কোনটা, এটা না? হ্যাঁ দেখো, কি করছিলাম ভাইয়া, দুইটার দ্রাবক ফিক্সড রেখে কতটুক দ্রব দরকার সেটা বের করছি, বের করে দুইটার দ্রবটা বিয়োগ করে দিছি। মানে একটা তাপমাত্রায় দ্রব লাগে বেশি আর একটা তাপমাত্রায় দ্রব লাগে কম, তাহলে কি দ্রব কিছু পরিমাণ নিচে পড়ে গেছে না? এই আর কি। হুম, এই আর কিচ্ছু না। আচ্ছা, তো এইটুকুই গেল। আচ্ছা, ব্রেক হচ্ছে, আশা করি মোটামুটি শেষ করছো। আচ্ছা, কি বলছো ভাই, করোনার মধ্যে এইচএসসি নেওয়া উচিত নাকি উচিত না, আপনার মতামত কি? আচ্ছা, আচ্ছা, এটার অ্যান্সার দিচ্ছি। শিয়া বলল আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকলে কিভাবে করব? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ঘনত্ব, ঘনত্ব দেওয়া থাকলে হচ্ছে ভর দেওয়া থাকবে, তখন আয়তন বের করে হিসাব করতে হবে, এই আর কি, কিছু না। মানে যদি তোমাকে কমপ্লিকেট করে দেয়, তার করেসপন্ডিং ডাটাও দিয়ে দিবে, এটা নিয়ে টেনশনে কিচ্ছু নেই। আচ্ছা, কি জানি, হ্যাঁ, এইচএসসি নিয়ে আমার মতামত কি? এইচএসসি নিয়ে আমার আসলে কোনো মতামত নাই। আমি জানি না আদৌ কি হবে না হবে, আহ, মানে আদৌ এটা মানে ঠিক মতো হবে কিনা সেটাও জানি না। তো
অটো পাস করলেও যে আসলে কতটুকু আহামরি ভালো হবে তোমাদের জন্য এটাও আমি বুঝি না, কারণ আলটিমেটলি গোল তো তোমাদের ভার্সিটিতেই ভর্তি হওয়া। সো ভার্সিটি তো অটো পাস পোলাপানরা কেমনে যাচাই করবে, এটাও চিন্তা করে দেখো। কম্পিটিশনও ছিটকায় পড়তে পারে, অনেক কিছু আছে। হ্যাঁ, সো এটা একটু ব্যাপার স্যাপার আর কি। পড়াশোনার রুটিনটা কেমন হওয়া উচিত, বোরিং যাতে না হয় তেলেই হবে। হ্যাঁ আচ্ছা, ওকে, চলো আসি পড়ি। দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল। দেখো, দ্রাব্যতা গুণফলটা হচ্ছে কে এস পি, আর আয়নিক গুণফলটা হচ্ছে কে আই পি। তো একটু খেয়াল করে দেখো, দ্রাব্যতা গুণফল হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য, আয়নিক গুণফল হচ্ছে যে কোনো দ্রবণের জন্য প্রযোজ্য। তো আমরা হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে একটু বের করার চেষ্টা করি, আমি জাস্ট রিলেট করাই দিব, হ্যাঁ, তোমাদেরকে কিভাবে কি করে। সাপোজ তোমার কাছে আছে সিলভার ক্লোরাইড, তো এটাকে ভাঙলে কি হয় দেখো, সিলভার আয়ন একটা হয় আর ক্লোরাইড আয়ন একটা হয়। তো আমরা কি জানি ভাইয়া, কেআইপি মানে কি? কেআইপি মানে হচ্ছে আয়ন গুলার ঘনমাত্রার গুণফল। তাহলে আয়ন আছে একটা তাই পাওয়ার 1, ক্লোরাইড আছে একটা তাই পাওয়ার 1, ওদের ঘনমাত্রা গুণফল। কিন্তু কেএসপি যখন লিখবো আমরা তাদের পাওয়ারটা সেম রাখবো, খালি আয়নের জায়গায় দ্রাব্যতাটা লিখবো। যেমন ওর দ্রাব্যতা যদি এস হয়, ওরও এস, ওরও এস, তাহলে এখানে সিলভারের জায়গায় শুধু এস বসবে, ক্লোরাইডের জায়গাও শুধু এস বসবে, তখন আমার অ্যান্সারটা হবে হচ্ছে এস স্কোয়ার। এই এরকম। ঠিক তেমনি তোমরা সবাই বেরিলিয়াম ক্লোরাইডেরটা একটু ট্রাই করো তো। আচ্ছা, হ্যাঁ, গুড। সবাই হচ্ছে সুন্দর করে করে ফেলতেছো যে বেরিলিয়াম, হ্যাঁ, 4s3, গুড 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 গুড। বেরিলিয়াম প্লাস 2 ক্লোরাইড মাইনাস, তো হচ্ছে সাপোজ কেআইপি যদি বলি, কেআইপিটা কি হবে, বেরিলিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা যেহেতু পাওয়ার 1, আর এটা হচ্ছে ক্লোরাইড মাইনাসের ঘনমাত্রা পাওয়ার 2। তো দেখো কেএসপি তাহলে কি হবে, পাওয়ার, এটারও পাওয়ার সেম, ওর এটা দ্রাব্যতা এস, এটার এস, এটার 2s, তাহলে বেরিলিয়ামের জায়গায় বসবে এস, ক্লোরাইডের জায়গায় বসবে 2s, তাহলে অ্যান্সার কত, 4s3। এই সিম্পল, ঠিক আছে। এই আচ্ছা, তো চলো পরেরটায় যাই, আরেকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। মনে করো এখন বললাম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, সাপোজ অ্যালুমিনিয়াম অক্সাইড বললাম, তাহলে এটাকে ভাঙলে কি কি হয়, দুইটা অ্যালুমিনিয়াম হয় আর হচ্ছে তিনটা অক্সাইড হয়। তো খেয়াল করে দেখো, তাহলে কে আইপি জিনিসটা কি, কে আইপিটা হচ্ছে আয়নগুলোর গুণফল। তাহলে অ্যালুমিনিয়াম আয়ন আছে কয়টা, অ্যালুমিনিয়াম আয়ন আছে হচ্ছে দুইটা স্কোয়ার, আর অক্সাইড আয়ন আছে কয়টা, তিনটা, এজন্য হচ্ছে কিউব। আর কে এসপি যদি চিন্তা করি, সেম পাওয়ারটা আমরা সেম রাখবো, দেখো ওর দ্রাব্যতা এস, ওর তাহলে কত 2s, ওর কত 3s, খালি মল দিয়ে গুণ হবে আর কিছু না। তাহলে অ্যালুমিনিয়ামের জায়গায় আমরা 2s লিখবো আর অক্সিজেনের জায়গায় আমরা 3s লিখবো, সিম্পল। তাহলে কত হয় 108 s⁵ ওকে। আচ্ছা, এরকম আর কি ব্যাপারটা, খুব সিম্পল সিম্পল জিনিসপত্র, এরকম করে আমরা জিনিসগুলো লিখতে পারি। তো এখন যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই, সাপোজ আমি যদি লিখি যে মনে করো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা লিখি, এটার ক্ষেত্রে কি হবে ভাইয়া, কুইকলি লিখে দিই, তোমরা তো জিনিসটা বুঝবো অবশ্যই। অক্সিজেন 2 মাইনাস, এটা হচ্ছে 4 প্লাস 2 অক্সিজেন মাইনাস। তো এটাকে হচ্ছে খুব সুন্দর করে যদি কেআইপি লেখো, তাহলে হচ্ছে ম্যাঙ্গানাস 4 প্লাস একটা আছে, আর অক্সাইড 2 মাইনাস দুইটা আছে। তো এটা দ্রাব্যতা এস, S2s, তাহলে S2s, হ্যাঁ, তাহলে কত হবে 4s3। ঠিক আছে, এই এইভাবে জিনিসগুলো হয়। আচ্ছা ভাইয়া, দয়া করে তোমরা আমাকে কোশ্চেনটা না করে একটু কষ্ট করে কিউএনএ তে করলে আমি এখানে কনসেন্ট্রেটটা করতে পারি, চ্যাট বক্সে আমি একটু ফিডব্যাকটা নিলে বেটার হইতো। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো তারপর এই জিনিসটা দেখো, ওকে। আচ্ছা, একজন একটা কোয়েশ্চেন করলা, এই কোয়েশ্চেনটা আমি মজা পাইছি, কোয়েশ্চেনটা আমি দেখি। বললা যে ওই যে আগে যে ম্যাথটা করছি ওখানে 150 দ্রবণ লিখছি আর ওখানে তো 190 হয়, এখানেও খেয়াল করো, এখানেও কত লাগে, 40 বেশি লাগে না? টেকনিক্যালি তো ঠিকই আছে, হ্যাঁ, টেকনিক্যালি এটা ঠিক আছে, হ্যাঁ, লজিক্যালি এটা ঠিক আছে, এটা নিয়ে সন্দেহ রাখো না, সমস্যা নেই। দেখো, এরপর খেয়াল করো, এবার একটা থিওরি দিই, এম এক্স এন ওয়াই, এটাকে যদি আমরা ভাঙি, তাহলে দেখো এক্স এম ওয়াই প্লাস ওয়াই এন এক্স মাইনাস, এটা হয়, হ্যাঁ।
তো তারপর আমরা যদি মনে করো এই যে এটা কেন দেখো তো, ওর যোজনী ওর কাছে থাকে আর ওর যোজনী ওর কাছে থাকে, এটা তো আমরা জানি। তো মনে করো আমি যদি কে আইপি লিখি, কে আইপি মানে কি, এম যে আয়নটা আছে এই আয়নটা টু দি পাওয়ার তার মূল সংখ্যা, আর এন যে আয়নটা আছে টু দি পাওয়ার তার মূল সংখ্যা, এটা আমরা জানি। তো কেএসপি যখন করব ভাই আগেই বলছি যে পাওয়ারটা সেম থাকবে, পাওয়ারটা সেম থাকবে, জাস্ট ওর দ্রাব্যতা হচ্ছে এস, ওর এক্সএস, ওর হচ্ছে ওয়াইএস। তো এখানে জাস্ট এর জায়গায় এক্সএস বসে যাবে, এর জায়গায় ওয়াইএস বসে যাবে। তো সুন্দর করে এটা সিস্টেম করলে এটা অ্যান্সারটা হয় দেখো, এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, কেএসপি এইভাবে হচ্ছে অ্যান্সারটা দেওয়া যাবে। আর এককটা কি হবে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে এস এর একক হচ্ছে মোল পার লিটার, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে হচ্ছে মোলার। এই এককটা যদি হয় তাহলে চিন্তা করো এস এর পাওয়ার যদি এন হয়, মোলারের পাওয়ার কি হবে এন, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, এককের পাওয়ার আমি জাস্ট এটাই বললাম। হ্যাঁ, রজিত বলতেছে ওই সূত্র দিয়ে যদি করি, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার কুইকলি তোমাদের কাছে একটা কোয়েশ্চেন দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত, কুইক, এক্স কমা ওয়াই কত কত, কুইক কুইক তোমরা লিখে দাও, এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত আর হচ্ছে ওয়াই এর ভ্যালু কত। হ্যাঁ, 2 3, গুড। ঠিক তেমনি ম্যাঙ্গানোজ অক্সাইড যেটা ভাইয়া করাইলাম, এখানে এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত, এগুলো বুঝতেছো 1 2। তো মনে করো সিলভার ক্লোরাইড, এখানে এক্স ওয়াই এর ভ্যালু কত, এখানে আমরা জানি 1 1, এরকম আর কি। মনে করো সোডিয়াম অক্সাইড, এখানে এক্স ওয়াই এর ভ্যালু কত, 2 1, তাই তো, এরকম আর কি ব্যাপারগুলা। তো আশা করি এগুলো বসাই দিলে কিন্তু আমরা কেএসপি আর এস এর মধ্যে একটা সম্পর্ক পাবো। আশা করি আমরা কিছুটা বুঝতে পারছি। হুম, এখন আমরা কতটুকু বুঝতে পারছি এই সিম্পল জিনিসটা, আমরা হচ্ছে এই এক্স আর ওয়াই, দেখো সিম্পল, এক্স হচ্ছে বাস পরমাণু সংখ্যাগুলো আর কি। এই সিম্পল জিনিসটা যে এখানে বসাই দিয়ে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো দেখো, এই যে একটা পোল দিলাম ভাইয়া, তোমরা কতটুকু বুঝছো এখন বুঝবো, কষ্ট করে প্লিজ পোলটা ঠিক মতো পড়ে অ্যান্সারটা দিও। হ্যাঁ? এককটা কি হবে ভাইয়া বলছি, হ্যাঁ, এটা একটু কষ্ট করে দেখো, কুইক কুইক করে ফেলো। কুইক কুইক করে ফেলো, ভুলটা যাতে না হয়। আচ্ছা, রোহান, হ্যাঁ হ্যাঁ ভাইয়া এখনই বোঝাবো রোহান, একটু দাঁড়াও এটা শেষ করে নিই। আচ্ছা, সবাই একটু কষ্ট করে কুইক কুইক অ্যান্সারটা করে দেই। আচ্ছা, ওকে, সো আমি হচ্ছে পোলটা অফ করতেছি আর 5 সেকেন্ড পরে। আচ্ছা হ্যাঁ, পোলটা হচ্ছে এখন অফ করলাম। তো দেখো ভাইয়া, ম্যাক্সিমাম মানুষ অ্যান্সার দিয়েছে হচ্ছে ডি, অ্যান্সার ডি ঠিক হবে। সো কেন এটা হয়েছে সেটা হচ্ছে ভাইয়া বলি, আসো খেয়াল করে দেখো, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 3 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। সুতরাং কেএসপি ইকুয়ালটা আমরা কি পড়ছি, এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে কি হতে হবে, 3 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2, এস টু দি পাওয়ার 3 প্লাস 2 ইকুয়াল টু 108 এস টু দি পাওয়ার 5। আর আমরা কি জানি, এস এর যত পাওয়ার মোলারেরও পাওয়ার তত। সো সুতরাং এস যেহেতু মোল পার লিটার, তো এস টু দি পাওয়ার 5 মানে কি, মোলার টু দি পাওয়ার 5। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, এইটা হবে ডি। আশা করি এখন ঠিক মতো বুঝতে পারছো রোহান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আনসার করতে পারো না এটা মানে না, আচ্ছা সমস্যা নেই ভাই, আমি পোলটা আসলে তাড়াতাড়ি অফ করি নাই, 1 মিনিট মতো সময় দিছি আর কি। সো হয়তো তোমার ফোনের মধ্যে অতক্ষণে যায় নাই হয়তো, হ্যাঁ, নেট কানেকশন, আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এরপরে গুলো আরো বেশি সময় দিব, সমস্যা নেই। আচ্ছা, আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন সবাই একটু চ্যাট বক্সে ভাইকে জানাই দিও যে দ্রাব্যতা গুণফল দ্রাব্যতার যে জিনিসপত্রগুলা এগুলো আশা করি বুঝতে পারছো কিনা। হ্যাঁ, আচ্ছা, এককের জন্যই ভুল হয় আসলে, হ্যাঁ এটাই ভাইয়া বুঝাইছি, যে ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা, একটু যদি বলতো আমাকে ফিডব্যাকটা তাহলে ভালো হতো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো চলো সামনের দিকে আমরা যাই। দেখো, একটা গাণিতিক সমস্যা আছে, খুব ছোট্ট একটা গাণিতিক সমস্যা, সহজ একটা গাণিতিক সমস্যা। হ্যাঁ, তিশা বলছে S5 আর M5 একই দিতে হবে কেন, M5 তো একক আর S5 তো একক না, ওটা তো ভ্যালু, মান। হ্যাঁ, আচ্ছা খেয়াল করে দেখো, শাহরিয়ার বলতেছে যৌগটা একটু ভেঙে দেন।
আচ্ছা, যৌগটা ভাঙলে এরকম হবে, দেখো Pb3AsO4 2, এটাকে ভাঙলে হবে হচ্ছে 3Pb2 প্লাস প্লাস 2AsO4 3 মাইনাস, এরকম করে আর কি। ঠিক আছে, এরকম করে ভাঙবে আর কি। আচ্ছা, আশা করি শাহরিয়ার বুঝছো। আচ্ছা, তো তারপরে দেখো এখন আমার কাছে কি আছে, দেখো 25°C তাপমাত্রায় mx2 এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। হ্যাঁ, তারপর দ্বীপ বলতেছে 100% বিয়োজিত হচ্ছে। হ্যাঁ, 100% বিয়োজিত হচ্ছে। আচ্ছা, mx2 এর দ্রাব্যতা গ্রাম পার লিটারে ইউজ করতে হবে, বুঝছো? গ্রাম পার লিটারে। আণবিক ভর দেওয়া আছে 100। খেয়াল করো mx2, এটাকে যদি আমি ভাঙি, এত আচ্ছা ভেঙে না দেখাইলেও চলবে, যেহেতু তোমরা এখন অলরেডি জানো যে এখানে x এর ভ্যালু হচ্ছে 1, y এর ভ্যালু হচ্ছে 2। সুতরাং আমার ksp হচ্ছে কত? 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, s টু দি পাওয়ার 1 প্লাস 2 ইকুয়াল টু কত? 4s কিউব। সুতরাং আমার s টা কত হইতেছে দেখো তো? ksp কে আগে 4 দিয়ে ভাগ করব, তারপর 3 দিয়ে রুট করব, তাই না? ওই 3 রুট করব, তাহলে কত আসে আমার? 2.04 ইন্টু কত আসে, দাঁড়াও 1 মিনিট, তোমরা তো করছো সম্ভবত। 2.04 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 আছে, এই কলম কাজ করে না কেন? 1 মিনিট। 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার, হ্যাঁ, বা মোল পার লিটার। এখন একটু খেয়াল করে দেখো এইটাকে, তাহলে কত আসছে দেখো? 2.04 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল পার লিটার। এটাকে যদি আণবিক ভর দ্বারা গুণ করি, 2.04 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 100, আণবিক ভর দিয়ে গুণ করছি, এই যে আণবিক ভর, তাহলে আমরা কি পাবো? গ্রাম পার লিটার। তাহলে আসবে কত? 0.02 গ্রাম পার লিটার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছো, সিম্পল জিনিস। আর ব্ল্যাক স্ক্রিন করে আসলে আমাদেরই ভালো হয়েছে সবাই, যে মনে করো চোখটা সয়ে যায়, বুঝছো, ব্যথা করে না। হোয়াইট স্ক্রিন হইলে না চোখটা অনেক ব্যথা করে, মানে আমার নিজেরই 5টা ক্লাসে ব্যথা করছে। আচ্ছা, তো এই হইলো ঘটনা। আচ্ছা, আচ্ছা, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, ওকে, তো গেল। তো তারপর আমরা সামনের দিকে যাই। তারপর দেখো এই যে আমাদের দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফলের কাহিনী। তোমরা ওই যে খান একাডেমি, টান একাডেমি গুলো দেখছিলে না? ওগুলো সব তো ব্ল্যাক স্ক্রিনে করে, বুঝছো, অনলাইনে টনলাইনে, তা যাতে হচ্ছে অনেকক্ষণ ধরে সবাই দেখতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, দেখো কি লিখছে, আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলের সম্পর্ক। খুব সিম্পল একটা জিনিস। হ্যাঁ, তো দেখো কেএসপি আর কেআইপি এই দুইটা সমান কখন হয়? যখন এরা সম্পৃক্ত দ্রবণ হয়। কেএসপি বেশি থাকার মানে হচ্ছে, মানে আয়নিক গুণফল হচ্ছে কেএসপি বেশি থাকার মানে হচ্ছে ও আরো দ্রবীভূত হইতে পারবে, কিন্তু আয়ন কম আছে, তো এই জন্য পদক্ষেপ পড়বে না। আর কেএসপি ছোট, কেআইপি বড়, মানে কেআইপি গ্রেটার দেন কেএসপি, এটার মিনিং হচ্ছে আয়ন আমার বেশি আছে। আয়ন বেশি থাকার মানে কি বলতো? অদক্ষেপ পড়বে। হুম, অদক্ষেপ পড়বে, এই তো ঘটনা, সিম্পল। তো এটা তো আমরা জানি সম্পর্কগুলা। তো চলো তারপর আমরা জিনিসের ম্যাথটা করি। এই যে এই ম্যাথ গুলো আসলে করে আমরা ইন্টারটা, মানে ইন্টার যে ইয়ার ফাইনাল বলো, প্রি টেস্ট টেস্ট বলো, এগুলো কিন্তু আমরা সবই পাস করছি, ঠিক না? তো এই ম্যাথ গুলো আমরা পারবো, ইজিলি পারবো। তো তারপরে চলো ধরে ধরে এই ম্যাথটা করি। এটা বইটাই গত রিসেন্টলি আসছে, খুব ইজি একটা ম্যাথ। হ্যাঁ, দেখো কি বলছে, 200 ml 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার ঘনমাত্রার সিলভার নাইট্রেট দ্রবণের সাথে 100 ml 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোলার ঘনমাত্রার সোডিয়াম সালফাইড দ্রবণ মেশানো হলো। এতে কি সিলভার সালফাইডের অদক্ষেপ পড়বে? যুক্তি দাও, এরকম একটা কোয়েশ্চেন বলছে। তো সিলভার সালফাইডে কেএসপি দেওয়া আছে। আচ্ছা, তো প্রথম কথা, আমরা তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে দুইটা বক্স আঁকি। একটাতে থাকবে হচ্ছে মনে করো সিলভার নাইট্রেট, আর আরেকটাতে থাকবে মনে করো হচ্ছে সোডিয়াম সালফাইড। আচ্ছা, তো এটার মানগুলা কি দেখো, 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার, আর এটা হচ্ছে 200 ml। আমি জাস্ট ভ্যালুগুলো লিখতেছি। আর এটা হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোলার, এটার ভ্যালু হচ্ছে 100 ml আয়তন। বলছে এই দুইটাকে মিশ্রণ করছি। মিশ্রণ করলে আমাদের নতুন যে পাত্রটা হবে সেটা হচ্ছে 300 ml, তাই না? যেহেতু আয়তনের চেঞ্জ হয়েছে, তাহলে অবশ্যই তাদের ঘনমাত্রা আর আগের মতো নাই। নতুন পাত্রে ঘনমাত্রা কত সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে এবার প্রথম 1 নাম্বারটা পাত্রের সাপেক্ষে আমরা সবকিছু চিন্তা ভাবনা করি, চলো। হ্যাঁ, চিন্তা ভাবনা করি। তো সেটা হচ্ছে দেখো
সিলভার নাইট্রেটকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়, সিলভার প্লাস নাইট্রেট মাইনাস, তাহলে ওর যত ঘনমাত্রা 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, সিলভারও কিন্তু ঘনমাত্রা সেম 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আমরা বলতেই পারতেছি যে সিলভারের পুরাতন ঘনমাত্রাটা কত, মানে কত ঘনমাত্রা দেওয়া আছে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার। মনে করো এটাকে ধরে নিলাম S1। V1 দেওয়া আছে কত, V1 দেওয়া আছে হচ্ছে 200 ml। V3 3 নাম্বার পাত্রটা কত, 300 ml। এখন আমাদের বের করতে হবে হচ্ছে S3। এখন আমাদের বের করতে হবে S3। S3টা ইকুয়াল টু হচ্ছে মনে করো সিলভারের নিউ ঘনমাত্রা। এটার অ্যান্সারটা কত বলো তো, নিউ ঘনমাত্রাটা কত হবে, V1 S1 বাই V3। এটা তো আমরা জানি V1 S1 ইকুয়াল টু V2 S2 ওই সূত্র দিয়ে। তাহলে কত আসে বলো তো সিলভারের নতুন ঘনমাত্রা? তাহলে সুতরাং সিলভারের নিউ ঘনমাত্রা আসতেছে, ওকে গুড, অনেকে করছো, সেটা হচ্ছে 8.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার। আচ্ছা, এটা আসছে। ওকে, ঠিক তেমনি এখন আমরা 2 নাম্বার পাত্রের জন্য যদি করি সোডিয়াম সালফাইড, এটাকে যদি ভেঙে করি তাহলে কত হয়, দুইটা সোডিয়াম প্লাস আর সালফাইড 2 মাইনাস হয়, তাইলে ওর ঘনমাত্রা হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে ওরও কত, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে দেখো সালফাইডের ওল্ড ঘনমাত্রা কত, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোলার। NaNO3টা তো বের করার দরকার নেই ভাইয়া, কোশ্চেনে যেটা বলছে ওটুক করলেই হবে ভাইয়া। হ্যাঁ, এক্সট্রা করলে নাম্বার দিবে না তো। সিলভার সালফারেটটা বের করতে বলছো, ওইটাই করলে হবে। হ্যাঁ, সেম সিস্টেম, তুমি NaNO2টা করতে চাইলেও সেম সিস্টেম। আচ্ছা, তাহলে এটাকে ধরে নিলাম আমরা S2। তারপর V2 দেওয়া আছে কত, 100 ml। V3 তো আমরা জানি 300 ml। হ্যাঁ, তাহলে হচ্ছে S3। হ্যাঁ, S3 দেওয়া আছে। S3 এটা হচ্ছে মনে করো সালফাইডের নিউ সলিউশন, এটা হবে কত, V2S2 বাই V3। তো একটু খেয়াল করে দেখো এখানে তাহলে S2 এর নিউ ঘনমাত্রা কত আসতেছে, সবাই একটু লেখো তো, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মোলার। আচ্ছা, সুতরাং এখন আমাদের দরকার কি, সিলভার সালফাইড হচ্ছে দেখো তাহলে 2 সিলভার প্লাস আর একটা সালফাইড 2 মাইনাস। সুতরাং কেআইপিটা বের করতে হবে। কেআইপি কি, সিলভারের কনসেন্ট্রেশন যেটা হচ্ছে নিউ স্কোয়ার ইন্টু সালফাইডের কনসেন্ট্রেশন যেটাও নিউ। কত হয় বলো তো, দুইটা হিসাব করলে একসাথে মাল্টিপ্লাই করলে, কত হচ্ছে, সিলভার স্কোয়ার করবা আর সালফাইডের সাথে গুণ করে দিবা, দুইটারই নিউ। কত হচ্ছে, সোডিয়াম প্লাসের ঘনমাত্রা কত হবে, সেমই তো হবে ভাইয়া, একটু মোলটা মিলাও, 2 দিয়ে গুণ হবে আর কি। তখন ওগুলা নিয়ে তোমরা কেন কনসার্ন হচ্ছে আমি বুঝতেছি না আসলে, কারণ কোয়েশ্চেনে বলছে তো সিলভার সালফারেটটা না, তোমরা সিলভার সালফারেটটা নিয়ে কনসেন্ট্রেশন করো, যে সিলভার নিয়ে আর সালফার নিয়ে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে দেখো, 1.127 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তো বলো তো কে বড়, কেএসপি দেওয়া আছে আর কেআইপি তুমি বের করলা, তাহলে আমরা দেখেই বুঝতেছি যে কেআইপি আসলে অনেক বড়। তার মানে কি, আয়ন বেশি, সুতরাং অদক্ষেপ পড়বে। অদক্ষেপ পড়বে, এই তো শেষ। হুম, আচ্ছা, ওকে, তাহলে হয়ে গেল সিম্পল একটা থিওরি। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারতেছি। আচ্ছা, দেখো কেএসপি আর কেআইপির মধ্যে ম্যাথমেটিক্যাল যে ডিফারেন্সটা আছে সেটা ভাইয়া একটু আগেই দেখাই দিছি, যে হচ্ছে কেএসপি আর কেআইপি সমান হয় সম্পৃক্ত অবস্থায়, এছাড়া অন্য কোনো অবস্থাতেই সমান হয় না। হ্যাঁ, কেআইপি বেশি মানে আয়ন বেশি, তার মানে অদক্ষেপ পড়বে। হ্যাঁ, আর হচ্ছে তোমার এই যে এইভাবে করে আমরা টোটাল ক্যালকুলেশনটা করব, যে হচ্ছে যারটা বের করতে বলবে বা যার কেএসপি দেওয়া থাকবে তার আয়নগুলার ঘনমাত্রা দিয়ে আমরা কি করব, পুরান ঘনমাত্রার সাপেক্ষে নতুন ঘনমাত্রাটা বের করব, V1 S1 V2 S2 এটা দিয়ে বের করে দেন হচ্ছে আমরা এদের কেএপিটা বের করে দেন আমরা তুলনা করে দেখব যে অদক্ষেপ পড়ছে কি পড়ে নাই। আচ্ছা,
ওকে, সো আমরা কি ম্যাথটা বুঝতে পারছি সবাই? দেখো বুয়েটে আসে, কিন্তু খুব ইজি কিন্তু একটা ম্যাথ, এটা কিন্তু ইন্টারেই আসার মতো একটা ম্যাথ। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? একটু চ্যাট বক্সে লিখে দিলে ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। খুব সিম্পল একটা জিনিস ভাইয়া। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে ফিডব্যাকটা দেওয়ার জন্য, বাট খুবই সিম্পল একটা ম্যাথ, তাই না? হুম, আচ্ছা, এটা বুয়েটে আসে। সো বুয়েট বলতেই যে অনেক কঠিন কিছু, এরকম কিন্তু কিছু না। হ্যাঁ, এই, আচ্ছা, ওকে, তারপর যেই, ওকে, মৌল সংখ্যা 2 দিয়ে গুণ থাকলে V2S2 কি লতে চেঞ্জ হবে? না ভাইয়া, কোনোদিনও চেঞ্জ হবে না। নর্মাল V1S1 V2S2 থাকবে, চেঞ্জ হবে না দীপ। হ্যাঁ, চেঞ্জ হবে না। আচ্ছা, ওকে, সো চলো তারপর আর একটা ম্যাথ করি আমরা এখানে। সোডিয়াম সালফেট কি কমপ্লিট সলিউবল? এটা তো ওদের প্রকৃতি নিয়ে আলোচনা করতেছি না ভাইয়া, ওইটা হচ্ছে মানে C1 লেকচারে শেষ হয়েছে। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে পড়তেছি যে আসলে অদক্ষেপ পরে কি পড়ে না, এটা ম্যাথমেটিক্যাল একটা ব্যাখ্যা। দেখো, সিলভার ক্লোরাইডের একটা দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে, বলছে এখানে সোডিয়াম ক্লোরাইড দিলে কি হবে, বেরিয়াম ক্লোরাইড দিলে কি হবে। হ্যাঁ, তোমাদেরকে একটা মজার কোশ্চেন করি, এটা কোন ম্যাথ বুঝতে পারতেছো? সম আয়ন প্রভাবের ম্যাথ, মানে সেম আয়ন আছে। হ্যাঁ, সম আয়ন প্রভাব। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, আমার কাছে সোডিয়াম ক্লোরাইড, আমি এ নাম্বারটা আগে করি। সোডিয়াম ক্লোরাইড আছে, তার মানে কি এখানে সোডিয়াম আছে আর ক্লোরাইড আছে। সোডিয়ামের ঘনমাত্রা 0.1, ওরও 0.1, ওরও 0.1। সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইডকে ভাঙো, সিলভার আছে আর ক্লোরাইড আছে। সিলভারের দ্রাব্যতা এস, সিলভারের দ্রাব্যতা এস, ক্লোরাইডেরও কিন্তু এস। খেয়াল করে দেখো, ক্লোরাইডের ঘনমাত্রা কি বাড়ছে না? বুঝি 0.1 কেন দিছি? এই যে এটার জন্য। আর এই এসটা কার জন্য? এই যে এইটার জন্য। বুঝতে পারছি জিনিসটা? সিম্পল না? যে সিলভার ক্লোরাইডের জন্য ক্লোরাইডের এস, আর ওই যে এক্সট্রা একটা জিনিস দিছি ওইটার জন্য 0.1 যোগ হয়েছে, মানে ক্লোরাইডের ঘনমাত্রা বেড়ে গেছে। সম আয়ন প্রভাব আর কি এটা। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমার তাহলে কেএসপিটা কত হবে বলো তো? কেএসপি হচ্ছে এস ইন্টু এস প্লাস 0.1, তাহলে কত হয়ে গেল দেখো, 4 ইন্টু 10⁻⁻10 ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস 0.1 এস। তাহলে আমার এস এর ভ্যালু ক্যালকুলেটর করে একটু বলো তো ভাইয়াকে কত আসে, কুইক কুইক। এস এর ভ্যালুটা আনুমানিক কত আসবে? ওই 3.99 বা 4 এর মতো আসে, 4 ইন্টু 10⁻⁹ মোল পার লিটার এরকম আসে। হুম, আচ্ছা, এই তো সিম্পল জিনিস। আচ্ছা, গেল, ইজি কিন্তু জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, তো চলো তারপর হচ্ছে আরেকটা দেখি আমরা, বি নাম্বারটা। বিতে কি বলছে দেখো, বেরিয়াম ক্লোরাইড, এটা তোমরা নিজেরা করে ফেলো তো দেখি ভাইয়া পারো কিনা। বেরিয়াম আছে আর দুইটা ক্লোরাইড আছে, এটা 0.1, এটা 0.1, কিন্তু ক্লোরিন কিন্তু 0.2। সুতরাং সিলভার ক্লোরাইড প্লাস করার ব্যাপারটা আবার বলবেন। এই যে আবার বলতেছি জেরিন, একটু দেখো, সিলভার ছিল এক মিনিট, আমার হ্যাঁ, হচ্ছে হঠাৎ করে, হ্যাঁ হ্যাঁ ভাই, হঠাৎ করে স্ক্রিনটা মনে হয় গেছে গিয়ে, একটা মিনিট ভাইয়া। আচ্ছা, এখন মনে হয় ঠিকঠাক আছে না ভাইয়া স্ক্রিনটা? জি ভাইয়া, জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। হঠাৎ করে এটা কেন হলো বুঝিনি অ্যাকচুয়ালি, কেমনি কি হইলো। আচ্ছা, এক্সট্রিমলি সরি ভাইয়া তোমাদেরকে, মানে একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়লা তোমরা, মানে এক্সট্রিমলি সরি। জুম মাঝে মাঝে এরকম ফাইজলামি করে, আচ্ছা, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা, তো চলো দেখি আমরা এটা করি। দেখো, সিলভার প্লাস আর একটা হচ্ছে ক্লোরাইড মাইনাস। তো খেয়াল করো, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এস, সিলভারেরও এস, ক্লোরাইডেরও এস। কিন্তু ওই যৌগে কিন্তু শুধু সিলভার ক্লোরাইডের ক্লোরাইডও না, সাথে কিন্তু আবার এই বেরিয়াম ক্লোরাইডেরও ক্লোরাইডটা আছে, তো এই জন্য এস প্লাস 0.2। বুঝছো? এস প্লাস 0.2, এই আর কিছু না। আশা করি জেরিন বুঝতে পারছো। তাহলে এখন তাহলে আমার কেএসপিটা কত হবে? এস ইন্টু এস প্লাস 0.2, তাহলে এটা কত হবে? 4 ইন্টু 10⁻⁻10 ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস 0.2 এস। তো এটা হিসাব করলে কত আসে সবাই একটু বলো তো ভাইয়াকে? 2 ইন্টু 10⁻⁹ মোল পার লিটার। এই তো, বুঝে গেছি কোয়েশ্চেনটা, বুঝছি আমরা, মানে কোয়েশ্চেন অ্যান্সার কিভাবে করব বুঝে গেছি। এই টপিকটাকে এখন আমরা বুঝছি, মানে পারবো
একটু চ্যাট বক্সে কষ্ট করে লিখে দিও তাহলে টপিকটা যদি আমরা বুঝে থাকি সবাই। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আচ্ছা সবাই অনেক কষ্ট করে অ্যান্সার গুলো লিখতেছো, অসংখ্য ধন্যবাদ সবাইকে। হ্যাঁ আচ্ছা, আশা করি জিনিসটা তোমরা বুঝছো। ওকে আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এস তো অনেক ছোট, হ্যাঁ নেগলেক্ট করা যায় আসলে। এস এর হায়ার ভ্যালুগুলোকে আমরা ইগনোর করতে পারি, কোনো সমস্যা নেই। এস এর হায়ার ভ্যালুকে আমরা ইজিলি ইগনোর করতে পারি। হ্যাঁ এস স্কোয়ার তো অনেক ছোট, এজন্য এস স্কোয়ারকে বাদ দিয়েও আমরা ম্যাথটা করতে পারি। হ্যাঁ আচ্ছা তিশা প্লাসটা আরেকবার বলবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখো এখানে একটু বলি। নাহিয়ান বলতেছো রেডিওতে কাজ করে নাকি? ভাই না ভাই, আমি উদ্ভাসে কাজ করি খালি। দেখো এখানে হচ্ছে সিলভার ক্লোরাইড ছিল, এটার মধ্যে আবার কাকে দিলা? সোডিয়াম ক্লোরাইডকে দিলা সাপোজ। তাহলে দেখো ক্লোরাইডের ঘনমাত্রাটা বেড়ে গেল না? ওর ঘনমাত্রা মনে করো এস, ওর ঘনমাত্রা মনে করো 0.1, তাহলে এখন টোটাল ক্লোরাইডের ঘনমাত্রা কত বলো? এস প্লাস 0.1 না? এটাই বলছি ভাইয়া, বুঝছো? এটাই ভাইয়া বুঝাইছি। আশা করি এখন তিশা, জেরিন তোমরা বুঝতে পারছো। আচ্ছা ওকে, তো চলো সামনের দিকে যাই। ওকে সো তারপর যাই। ওকে তারপর দেখো হচ্ছে ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ তো ক্রোমাটোগ্রাফি যে জিনিসটা আছে, এটা দেখো 1906 সালে রুশ বিজ্ঞানী সোয়েট এটা হচ্ছে আবিষ্কার করছে। সে হচ্ছে পাতার ক্রোমাটোগ্রাফিটা, মানে পাতার যে ক্লোরোফিলটা আছে সেটা আলাদা করছিল আর কি। হ্যাঁ ক্রোম শব্দের অর্থ হচ্ছে বর্ণ, গ্রাফ শব্দের অর্থ চিত্রণ। তো ক্রোমাটোগ্রাফিতে সাধারণত দুইটা দশা ইউজ করা হয়, স্থির দশা, সচল দশা। আর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এদেরকে পৃথক করা হয়, মানে একাধিক বস্তুর মিশ্রণকে পৃথক করা হয়। তাহলে আমি যদি তোমাদেরকে ক্রোমাটোগ্রাফির একটা সংজ্ঞা বলি, তোমাদের বইতে যেটা বিশাল একটা সংজ্ঞা আছে, এটাকে যদি একটু সহজভাবে বলি, যে একাধিক পদার্থের মিশ্রণকে দুটি দশায় রেখে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথক করার পদ্ধতিকে ক্রোমাটোগ্রাফি বলে। সংজ্ঞাটাকে আমরা বুঝতে পারছি? খুব ইজি কিন্তু। হ্যাঁ আমি আরেকবার বলি, একটু মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ একাধিক পদার্থের মিশ্রণকে দুটি দশায় রেখে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথক করার পদ্ধতিকে বলা হয় ক্রোমাটোগ্রাফি। ইজি না জিনিসটা? একদম সিম্পল, মানে এই দুইটা টপিক উল্লেখ থাকলেই তুমি ফুল নাম্বার পাবা। তাহলে লাস্টবার আরেকবার বলি, যেহেতু ভিডিওতে রেকর্ড করাই আছে, যে একাধিক পদার্থের মিশ্রণকে দুটি ভিন্ন দশায় রেখে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথক করার পদ্ধতিকে বলা হয় ক্রোমাটোগ্রাফি। ওকে আচ্ছা, তো চলো সামনের দিকে আমরা যাই। এই ক্রোমাটোগ্রাফি অ্যাকচুয়ালি পুরোটা প্র্যাকটিক্যাল বেসড এক্সামিনেশন আর কি। হ্যাঁ এই প্র্যাকটিক্যালে আমরা কি কি ইউজ করব আমরা আসলে এখানে সেগুলাই আলোচনা করব, বা কিভাবে এটা কাজ করে সেটা আমরা আলোচনা করব। হ্যাঁ তো চলো যাই। এটা অ্যাকচুয়ালি থিওরি পড়ার দরকার আছে, মাঝে মাঝে আইসা পড়ে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি বেশি একটা আসে আর কি। এই যাক, তারপর দেখো ক্রোমাটোগ্রাফি কত টাইপের হইতে পারে। ভাইয়া জাস্ট এখানে একটা গ্রাফ আকারে দেওয়ার চেষ্টা করছি, যে হচ্ছে শোষণ দিয়ে যেগুলো হয় আর কি। কলাম ক্রোমাটোগ্রাফি হইতে পারে, টিএলসি হইতে পারে, গ্যাস ক্রোমাটোগ্রাফি হইতে পারে, তারপর বন্টনের মাধ্যমে কি হইতে পারে, পেপার ক্রোমাটোগ্রাফি হইতে পারে, আবার গ্যাস ক্রোমাটোগ্রাফি হইতে পারে। দুই ধরনেরই আছে। হুম আচ্ছা, তো এরকম আর কি ব্যাপার স্যাপার, যে ভাই এখানে জাস্ট একটা গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ক্রোমাটোগ্রাফি কি কি আছে। তো এরকম আর কি সুন্দর মতো পরে আরো বড় বড় করে জিনিসটা আছে। হ্যাঁ তো চলো আমরা সামনের দিকে যাব, আস্তে আস্তে করে জিনিসগুলো সবগুলো পড়বো। হ্যাঁ দেখো ক্রোমাটোগ্রাফি যে বড় জিনিসগুলো আছে, দেখো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সবাইকে। একটু দেখো যে কলাম ক্রোমাটোগ্রাফিতে এখানে যে কলাম ব্যবহার করা আছে, পেপার ব্যবহার করা আছে, থিন লেয়ারে কিরকম করে করে, প্রত্যেকটা চিত্র সহ ভাইয়া ব্যাখ্যা দিচ্ছি এখন। হ্যাঁ এটা জাস্ট রিভিউ করার জন্য দেখানো। তো চলো দেখি অ্যাবজর্পশন আর অ্যাডজর্পশনের মধ্যে ডিফারেন্স কি, এটা একটু কিউএনএ তে জিজ্ঞেস করো ভাইয়া, তারপর আমি বলতেছি। একটা হচ্ছে উপরের তলের শোষণ, আর একটা হচ্ছে পুরোপুরি শোষণ। মানে মনে করো একটা স্পঞ্জ, এটার বলে অ্যাবজর্পশন, পুরোটা শোষণ করে নিছে ভিতরে। আর ওই যে ইয়া আছে না, ওই যে খালি উপরের অংশ দিয়ে যদি খালি মুছি আর কি, মনে করো ভিতরে সলিড, বাইরে দিয়ে যে ডাস্টার, এটা হলো অ্যাডজর্পশন। ঠিক আছে এই আচ্ছা ওকে, তো চলো সামনের দিকে যাই। দেখো কলাম ক্রোমাটোগ্রাফিতে আসলে কি কি হয়। কলাম ক্রোমাটোগ্রাফিতে খুব মজার মজার কেস হয়, যে এখানে দুইটা দশা আছে, স্থির দশা, সচল দশা। সচল দশাটা কি, মনে করো আমি কি করি, একটা ফিল্টার বানাই। ফিল্টারে যে এইখানে, এই যে দেখো হলুদ কালারে যে ভাইয়া লিখতেছি আমি, হচ্ছে ধরো এটা লাল কালার দিই, তাহলে আরো ভালো বুঝবা। এইটা হচ্ছে যে এই যে এখানে লাল লাল হলুদ হলুদ যেসব একটা মিক্সচার দেখতেছো, এখানে একটা ফিল্টার বানাই, পিউরিট টাইপের ফিল্টার বানাই। হ্যাঁ আচ্ছা, তো এই যে ফিল্টার বানাই, এই ফিল্টার হচ্ছে আসলে অ্যালুমিনিয়াম অক্সাইডের ফিল্টার। হ্যাঁ অ্যালুমিনিয়াম অক্সাইডের ফিল্টার। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের কলামটাকে বলা হয় স্থির দশা, ও হচ্ছে পদার্থগুলোকে পৃথক করে। হ্যাঁ
আর পদার্থগুলা যাদেরকে পৃথক করব তাদেরকে বলা হয় সচল দশা বা জৈব দ্রাবক। এই যে তাদেরকে এখানে আমি ঢালি, যেখানে এই যে যাদেরকে আলাদা করব না, ABC, এরা যে একসাথে মিশ্রিত অবস্থায় থাকে, একটা মিশ্রণ বা জৈব দ্রাবক মিশ্রিত অবস্থায় থাকে, এই মিশ্রণটাই হচ্ছে জৈব দ্রাবক। এটাকে আমি ঢালি। এখন সবার শোষণ ক্ষমতা তো সেম না ভাইয়া, তো সবাই ডিফারেন্ট ভাবে শোষণ করবে, তাহলে কি তারা এক একজন এক এক লেয়ার তৈরি করবে, তাই না? এক এক লেয়ার তৈরি করবে শোষণ ক্ষমতার উপর ভিত্তি করে। পরবর্তীতে আমরা এই যে স্টপ কর্ক গুলা খুলে খুলে ওই প্রত্যেকটা লেয়ারকে আলাদা করে ফেলবো আর কি, আর কিচ্ছু না। তাহলে কলাম ক্রোমাটোগ্রাফিতে কলামটা কিসের তৈরি? অ্যালুমিনিয়াম অক্সাইডের তৈরি। ওইটা আমার স্থির দশা, কারণ ও হচ্ছে যে ফিল্টার করে। সচল দশাকে ওই যে যাদেরকে পৃথক করব তাদের মিশ্রণটাই হচ্ছে সচল দশা, আর তাদের অধিশোষণের ভিত্তিতে তারা হচ্ছে পৃথক হয়। এই হইলো ঘটনাটা আর কি। কার শোষণ কেমন, ওটা লেয়ার বানায় তারপর কাজগুলা করে। আচ্ছা, পেপার ক্রোমাটোগ্রাফি দেখো দেখতে কেমন। এই যে ছোট ছোট চারটা পদার্থ ছিল, তারপর তারা সামনে সামনে আস্তে আস্তে উঠে যেতেছে। তো পেপার ক্রোমাটোগ্রাফি বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে ফিল্টার পেপার নেই, আমরা মনে করো একটা ফিল্টার পেপার, হ্যাঁ, টাইমের ভিত্তিতে স্টপ কপ খুলবো। হ্যাঁ মিশাল, হ্যাঁ ভাইয়া ওইটাই। তো মনে করো এখন আমাদের কাছে হচ্ছে একটা পেপার আছে, আমাদের কাছে হচ্ছে একটা পেপার আছে। সাত কোনটা বোঝো নাই ভাইয়াকে আরেকবার বললে ভাইয়া বুঝাই দিব, সমস্যা নাই। দেখো আমাদের কাছে একটা পেপার আছে, পেপারে কি অনেকগুলো জালিকা থাকে না, এই জালিকাগুলোর ফাঁকায় ফাঁকায় কিন্তু পানি থাকে আর কি। এই পানিগুলাকে বলা হয় কৌশিক পানি। এরাই হচ্ছে ফিল্টার করে, আলাদা করে। হ্যাঁ, এটাকে বলা হয় ফিল্টার করা বা আলাদা করা। এই কৌশিক পানি, এই কৌশিক পানিটা মানে কাগজের ফাঁকায় ফাঁকায় যেসব পানি আছে ওইদের বলা হয় হচ্ছে স্থির দশা বা কৌশিক পানি। আর সচল দশাকে ওই যে যাদেরকে আমি পৃথক করব তাদের মিশ্রণ, ওই মিশ্রণটাকে বলা হয় হচ্ছে জৈব দ্রাবক। পেপারের মধ্যে দিয়ে দিয়ে ওই যে মনে আছে চা ছাকি, যে চা ছাকলে কি হয়, উপরে ওই যে চা পাতিগুলো আটকায় যায়, ভিতরে হচ্ছে খালি আস্তে আস্তে পানিটা পড়ে। তার মানে ও কি করে, ছাকনিটা কি করে, ছাকনিটা হচ্ছে আমাদের ভাগ করে দেয়, বড় অণু ছোট অণু ভাগ করে দেয়, মানে কি বন্টন করে দেয়। তাহলে পেপার ক্রোমাটোগ্রাফি কিসের ভিত্তিতে হয়? বন্টনের ভিত্তিতে হয়, ঠিক আছে, বন্টনের ভিত্তিতে হয়। আচ্ছা, এখানে একটা শব্দ আছে দেখো RF। এই RF জিনিসটা হচ্ছে খুব সুন্দর একটা অনুপাত। এটা অনুপাত দিয়ে আমরা বুঝি কে কত জলদি পৃথক হয়েছে আর কি, এরকম ব্যাপারটা। তো দেখো যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, একটু খেয়াল করে দেখো। যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, তার মানে RF কে আমরা সহজে কি লিখতে পারি? যৌগর ডিস্টেন্স বাই দ্রাবকের ডিস্টেন্স, তাই তো, বা দ্রবের ডিস্টেন্স বাই দ্রাবকের ডিস্টেন্স, এমনি কিন্তু আমরা হিসাব করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে জিনিসগুলো আমরা করি। আমাদের শুধু অবজেক্টিভে যে স্থির দশাকে সচল দশাকে এগুলাই আসে। আর দেখো কিভাবে কিভাবে কাজ করছে। এটার একটা পোল আছে সামনে, এই পোলটা তোমাদের দেই, দেখি বুদ্ধি খাটা এটা করতে পারো কিনা। না করতে পারলেও কোনো সমস্যা নেই, ভাইয়া করাই দিব, কোনো প্যারা নেই। আচ্ছা, কষ্ট করে এটা একটু করে ফেলো সবাই, এই পোলটা কষ্ট করে পোলের অ্যান্সারটা একটু দিয়ে দিও ভাইয়া, পুরোটা আবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আশা করি এটা পারবা, ভুল করার কথা না। আশা করি জিনিসটা পারবা, ভুল হওয়ার কথা না। আচ্ছা, তো সবাই হচ্ছে কষ্ট করে একটু অ্যান্সারটা দিয়ে দিও, অনেকে বাকি আছো। আমি আরো কিছুক্ষণ রাখতেছি পোলটা, তো সবাই একটু অ্যান্সারটা দিলে খুশি হব। আচ্ছা, ওকে। সো এবার হচ্ছে আমি অফ করে দিচ্ছি পোলটা। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিছো, তো আমি আরেকটু সময় রেখে অফ করে দিচ্ছি। পোলটা বুঝাই দিব, তা আমি নো সমস্যা, পুরোটা আমি ম্যাথ করেই দিব ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা, আমি তাহলে পোলটা অফ করলাম। দেখো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে অ্যান্সার দিয়েছে হচ্ছে সি, এবং এটা অ্যান্সার যে দিছো এটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, কিভাবে কারেক্ট হয়েছে আমি ম্যাথ করে আগে বুঝাই দিই। দেখো RF যেটা দেওয়া আছে 0.5, এটা কার জন্য দেওয়া? নীল রঙের, তার মানে নীলের দূরত্ব বাই দ্রাবক দূরত্ব, তাই তো। তো দেখো নীলের দূরত্ব দেওয়া আছে কত? 8, এই যে দেওয়া আছে 8। দ্রাবকের দূরত্ব মনে করো x, তাহলে x এর ভ্যালু কত আছে? 16। এখন RF বের করতে বলছে কার? বেগুনির, তাহলে বেগুনি বাই দ্রাবক। এখন বেগুনির কত দেখো? 6, দ্রাবকের 16, তাহলে অনেকটা এটার আনসার আসে 0.4, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 0.4।
আর টেকনিক যদি খাটাইতে চাও দেখো, নীলটা উপরে গেছে বেশি, তাহলে ওর আরএফ বেশি হবে। আর বেগুনিটা কম গেছে, তাহলে ওর আরএফ কম হবে। তো 0.5 এর কম একটাই অ্যান্সার আছে, তাহলে এটাই অ্যান্সার। বুঝতে পারছো? 0.5 এর কম একটাই অ্যান্সার আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, মানে এটা হচ্ছে টেকনিক, এইভাবে করে অ্যান্সার দিতে হয় আর কি, ম্যাথ ট্যাথ না করেই। ঠিক আছে। আচ্ছা, তো আশা করি তামিম এখন বুঝতে পারছো, বা যারা জিনিসটা বোঝো নাই তারা এখন বুঝতে পারছো। একটু বুঝলে ওয়াই দিয়ে দিও ভাইয়াকে, তবে ভাই একটু সামনের দিকে যাই। খুব সিম্পল টেকনিক কিন্তু, হ্যাঁ। আচ্ছা, মানে হচ্ছে আরএফ যার বেশি সে তো আগেই যাবে, যেহেতু ও ছোট তাহলে ওর আরএফ কমই হবে, এরকম আর কি। আচ্ছা ওকে, তো চলো সামনের দিকে আসি। দেখো, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, এটাও খুবই সহজ। থিন লেয়ারটাও সেম, একদম ব্যাখ্যা করার মতো কিছু নাই, যে ইয়ার মতো পেপার ক্রোমাটোগ্রাফির মতো। খালি ওখানে একটা যে গ্লাসের প্লেট আছে না, স্লাইড বলি বায়োলজিতে। আচ্ছা, নাহিদ বলতো আগের ম্যাটটা আরেকবার। আচ্ছা ভাইয়া দেখো, আরএফ এর ভ্যালু 0.5, ওইটা তার মানে কি নীলের জন্য বলছে না, তার মানে নীল ডিভাইডেড বাই দ্রাবক, দ্রাবকের মানটা দেওয়া নাই, এই যে এক্স। তো ওই এক্স এর ভ্যালুটা আমরা বের করছি, দেখো মানটা বসায়। তারপর আরএফ বের করতে বলছে কার, বেগুনির। তাহলে বেগুনির আরএফ কি, তাহলে বেগুনি বাই দ্রাবক, বাস 6/16 অ্যান্সারটা বের করে দিছি, এই আর কিচ্ছু না। আচ্ছা, তো চলো তারপর যাই। থিন লেয়ারটা হচ্ছে পেপারের মতোই অনেকটা। আরএফ এর মান কি 1 থেকে বেশি হয়? না ভাইয়া, 1 থেকে বেশি নরমালি হয় না, কারণ দ্রাবক সবার আগে চলে যায়। আচ্ছা, তো তারপর দেখো, একটা গ্লাসের স্লাইডের উপর যদি আমি সিলিকন ডাইঅক্সাইড অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকা বা অ্যালুমিনিয়ার যদি কোনো একটা আস্তরণ দিয়ে খসখসা তৈরি করি, ওটাই হচ্ছে আমার থিন লেয়ার বা পাতলা স্তর, এই জন্যই থিন লেয়ার বলা হয় এটাকে। ঠিক আছে। তো এই যে জিনিসটা আছে, সিলিকন ডাইঅক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড, এই পাতলা স্তরের জন্য এটাকে বলা হয় থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এটা হচ্ছে স্থির দশা। আর ওই যে যাদের আলাদা করব তাদের মিশ্রণকে বলা হয় জৈব দ্রাবক, এটা হচ্ছে সচল দশা। তো সেম, পেপারের মতোই সেম, উপাদান বাই দ্রাবক, এই যে সেম দেখো। এই যে এটা হচ্ছে স্যাম্পল, আমি ওদের মধ্যে দ্রাবক দিলাম, সরি দ্রাবক না, ওই যে আমি জৈব দ্রাবকটা দিলাম, তারপর তারা দেখো আলাদা আলাদা ভাবে লাফালাফি করতেছে, এই আর কি। আরএফ সমানুপাতিক ডিস্টেন্স দিয়ে করা যাবে না? হ্যাঁ যাবে অনিন্দ, যাবে ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরকম আর কি জিনিসটা, ওই পেপারের মতোই থিন লেয়ারটা হচ্ছে সেম। আচ্ছা, তো চলো একটু সামনের দিকে যাই। আচ্ছা হ্যাঁ, এখন যে এইটুক পড়লাম আমরা হচ্ছে খুব সিম্পল একটা জিনিস, থিন লেয়ার কেন বলা হয় ভাইয়া, ওই যে গ্লাসের স্লাইডের উপর অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন অক্সাইডের একটা পাতলা স্তর দিছি না, ওইটাকেই বলা হয় হচ্ছে থিন লেয়ার। ওই থিন লেয়ারের কারণে এটার নাম হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, এই। আর আরেকটা হচ্ছে যে সিলিকন ডাইঅক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড কেন দেওয়া হয়? খসখসে করার জন্য, খসখসে করার জন্য। আচ্ছা, তো আমাদের হচ্ছে ইনশাল্লাহ, মানে আমাদের যে এই 2 নম্বরের যে টপিকগুলো আজকের সিলেবাসের জন্য ছিল, এই সবগুলা শেষ, এইটুক পর্যন্ত আমাদের সিলেবাস। তারপর হচ্ছে চলো 5 নাম্বার চ্যাপ্টার যে সিলেবাসটা আছে সেটা একটু শেষ করি। দেখো মিশ্রণ, 5 নাম্বার চ্যাপ্টারে অনেক কিছু আছে, যেমন অ্যান্টি অক্সিডেন্ট, অক্সিডেন্ট, তারপর বিভিন্ন জিনিসের প্রস্তুতি, দুধ থেকে মাখন, দই টই, এইসব কথাবার্তা আসলে রিডিং পড়ার জন্য, বুঝছো? তাই হচ্ছে এইসব কথাবার্তা আমরা হচ্ছে মনে করো আর মানে থিওরিতে পড়াই না, কারণ থিওরিতে কেন কি, মনে করো যাতে হচ্ছে মানে যেগুলো আসার মতো সেগুলোই হচ্ছে দেখাবো, হ্যাঁ। আচ্ছা, খসখসে করার কারণ কি, নইলে তো আমাদের খসখসে যদি না হয় তারা তো মানে সুন্দর মতো গড়াই পড়ে যাবে, মুভ করবে কেমনে? বুঝছো নাইমুর? মুভ করার জন্য তো খসখসে লাগবে বডিটা, নয়তো জিনিসটা গড়াই পড়ে যাবে, মুভ করতে পারবে না, এই জন্য। আচ্ছা দেখো, মিশ্রণ হচ্ছে 3 ধরনের, মানে এই তোমাদের কর্মমুখী রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের একটা হচ্ছে এটা। তো এই মিশ্রণগুলা থেকে অনেক কোয়েশ্চেন আসছে, অ্যাডমিশন বলো ইন্টারে বলো, তো এগুলা হচ্ছে ফোকাস করে পড়ানো আর কি। তো দেখো, মিশ্রণ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে তোমার সলিউশন মানে দ্রবণ, একটা হচ্ছে কলয়েড, আর একটা হচ্ছে সাসপেনশন। তো দেখো, এটা সমসত্ব স্বচ্ছ মিশ্রণ, এটা অসমসত্ব অস্বচ্ছ, এটা অসমসত্ব অস্বচ্ছ। এদের দেখো কণার ব্যাসগুলা দেওয়া আছে, হ্যাঁ। আমি সবগুলো বলবো লাস্টে, তোমরা একটু দেখো। ব্যাসগুলা দেওয়া আছে, প্রত্যেকের ব্যাসটা একটু খেয়াল করো, 0.1 থেকে 2, এটা 2 থেকে 500, আর 500 এর বড় হইলেই সাসপেনশন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা তারপর হচ্ছে একটু খেয়াল করো, এই কণাগুলো অদৃশ্য, মানে কি অনেক ছোট ছোট, এদেরকে আলট্রা মাইক্রোস্কোপ লাগে দেখতে, আর এদের সাধারণ মাইক্রোস্কোপে দেখা যায়। এটা হচ্ছে সুস্থিত, এটাও সুস্থিত, এটা হচ্ছে অস্থায়ী। এটার উদাহরণ দেখলেই বুঝবা, এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ মানে চিনি পানি, সরি এটা হচ্ছে কি বলে লবণ, লবণের পানি, এটা তো সুস্থিত। দুধও তো এমনি থাকে সুস্থিত। আর রক্ত কলেরা, এটা কিন্তু ওই যে অদক্ষেপ পড়ে যায়, হ্যাঁ ঝামেলা হয়, তো এটা হচ্ছে অস্থায়ী। আচ্ছা, তো চলো পরে এই জিনিসটা দেখি,
এটা হচ্ছে একটা একটু লিখে দিই, এটা হচ্ছে চিনির ওয়াটার, এমনি লিখি তাহলে বেটার। চিনির ওয়াটার এটা হচ্ছে দ্রবণ, মিল্ক এটা হচ্ছে কলয়েড, আর কোকোয়াইন মিল্ক এটা হচ্ছে সাসপেনশন, কারণ এখানে একটু দানা দানা গুঁড়া গুঁড়া দেখা যায় কোকো পাউডারের। হুম। আচ্ছা, তারপর দেখো, একটু বলো তো, এটা পোল না অ্যাকচুয়ালি, এটা আমাকে তোমরা বলো অ্যান্সার কোনটা হবে, এ বি আর সি কোনটা হবে? তোমরা আমাকে অ্যান্সারটা বলো তো, এটা এ বি আর সি কোনটা হবে? অনেকে বি দিচ্ছ, অনেকে সি দিচ্ছ। আচ্ছা, খেয়াল করো, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে ব্যাস কতটুকু হবে? 2 × 300, তার মানে হচ্ছে 600 ন্যানোমিটার, যেটা গ্রেটার দেন 500, তার মানে এটা হচ্ছে সাসপেনশন। এটা হচ্ছে সাসপেনশন। আর সাসপেনশন কোনটা বলো? এটা হচ্ছে দ্রবণ, এটা হচ্ছে সাসপেনশন, একটু পরে নিচে পড়ে যায়, আর এটা হচ্ছে কলয়েড। ঠিক আছে, সো এটার অ্যান্সার হচ্ছে কি? বি। ওকে, এটার অ্যান্সার হচ্ছে বি। এই সাসপেনশন তোমরা ছোটবেলায় খাইছো না, যে ওষুধ খাওয়ার পূর্বে ঝাঁকিয়ে নিয়ে এরকম টাইপের ওষুধপত্র ছিল না, আমরা খেয়ে দিয়ে হচ্ছে আবার রাখতাম, আবার খাওয়ার আগে জায়গায় নিতাম, এরকম ওগুলো আর কি সাসপেনশন। হ্যাঁ, আচ্ছা, আশা করি আমরা সবাই বুঝতে পারছি জিনিসটা এটা কি হয়েছে। আচ্ছা, তো তারপর দেখো কোয়াগুলেশন জিনিসটা কি। এটা হচ্ছে সবচেয়ে বেশি করতে পারে হচ্ছে আমাদের বাসার চুলা, এই জিনিসটা খুব ভালো পারে। যে মনে করো চুলার মধ্যে দুধ রাখলা, কোনোভাবে দুধের মধ্যে তুমি একটা লেবুর ফোঁটা দিয়ে দিলা, এই যে লেবুর ফোঁটা দিয়ে দিলা, লেবুর ফোঁটা চার্জিত আর কি, অ্যাসিড ট্যাসিড কিছু একটা দিয়ে দিলা দুধের মধ্যে, তাহলে দুধটা কি হয়ে গেল? ছানা টানা হয়ে যায় না, এই যে জমা বেঁধে যায়, এই যে জমা বেঁধে গেল, এই যে জমা বেঁধে গেল, এই প্রক্রিয়াটাকে বলা হয় কোয়াগুলেশন। এই যে জমাট বাঁধার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় কোয়াগুলেশন। জমাট বাঁধার প্রক্রিয়াকে বলা হয় কোয়াগুলেশন। কলয়েড কি? কলয়েড তো একটু আগে বললাম, কলয়েড হচ্ছে একটা মিশ্রণ, সুস্থিত মিশ্রণ। ঠিক আছে, এই সুস্থিত মিশ্রণে যখন আমরা কোনো একটা কিছু চার্জিত কিছু একটা দেই, যেমন লেবুর ছিটা বা কোনো একটা কেমিক্যাল দেই, দেওয়ার পর তারা কি করে, এই যে আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে থোকা থোকা তৈরি করে। দেখো, এরা সবাই একসাথে ছিল, এই কেমিক্যালটা দেওয়ার পরে ওরা সবাই আলাদা আলাদা থোকা থোকা তৈরি হয়েছে, মানে কি ছানা তৈরি হয়ে গেছে দুধ থেকে, এরকম। তো এটাকে বলা হচ্ছে কোয়াগুলেশন, এরকম জমাট বাঁধাকে বলা হয় কোয়াগুলেশন। ঠিক আছে, আচ্ছা, তো এই তো মোটামুটি। এবার তোমাদের কোশ্চেন, তোমাদের কাছে একটা প্রশ্ন ভাইয়া, যে এতক্ষণ পর্যন্ত ভাইয়া যা যা পড়াইছি মোটামুটি তোমরা সবকিছু বুঝতে পারছো? একটু চ্যাট বক্সে ভাইয়াকে বলো তো কষ্ট করে, একটু চ্যাট বক্সে ফিডব্যাকটা দিলে ভালো হইতো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আচ্ছা, তো এই তো হচ্ছে আমাদের আজকের টপিক। দেখছো আজকের স্লাইডটা দেখছো কত শেষ হয়ে গেছে। তবে একটা মজার জিনিস বলি, আজকে আমরা আসলে কি কি পড়ছি তোমাদের এটা একটু বলাটা আমার দরকার, কারণ তোমরা হচ্ছে খুবই জোস ভাবে আমাকে সাপোর্ট দিছো। দেখো একটু খেয়াল করো, তোমরা হচ্ছে দ্রাবক নিষ্কাশন শেষ করছো, আমি জাস্ট লিখি দ্রাবক নিষ্কাশন, তোমরা দ্রাব্যতা শেষ করছো, তোমরা ক্রোমাটোগ্রাফি শেষ করছো, তোমরা ক্রোমাটোগ্রাফি শেষ করছো, তোমরা আবার ওই বিভিন্ন মিশ্রণ, যেটা বিভিন্ন মিশ্রণ, এটাও শেষ করছো। ঠিক আছে, সো চিন্তা করে দেখো, তোমরা এক ক্লাসে বিশাল লেভেলের ম্যাথ করেও আমাদের ক্লাসের আরো অ্যাটলিস্ট 10 মিনিট বাকি আছে। সো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেক কষ্ট করে সুন্দর করে ভালো করে পড়ছো, ধন্যবাদ সবাইকে, অনেক হেল্প করছো। আর তোমাদের জন্য একটা ছোটখাটো ব্যাপার, আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব নিয়ে একজন বলতেছো ভাইয়া, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে রো, এটা দেওয়া থাকলে অবশ্যই ভি দেওয়া থাকবে, তখন এই দুইটা থেকে তুমি বের করবা এম, ভর, ভর পেয়ে গেলেই তো তারপর দ্রাব্যতা নিয়ে কাহিনী বাকিটা পেরে ফেলবা। ঠিক আছে, এই, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, তোমরা খুব সুন্দর করে পড়ছো। তো তোমাদেরকে ছোট্টখাটো কয়েকটা জিনিস বলি, যে আয়ন শনাক্তকরণের যে ব্যাপারটা আছে ভাইয়া, সেটা হচ্ছে আমরা C1 C2 তে অলরেডি পড়ে ফেলছি। এরপর যে আরেকটা কোশ্চেন আছে সেটা হচ্ছে ভাইয়া, যে এই লেকচারে যা যা ইনক্লুডেড প্রত্যেকটাই বুয়েট বেসড করে আসছে বা ইন্টার বেসড করেই আছে, সো এক্সট্রা আর কিছু লাগবে না। আর তোমাদের চ্যাপ্টার 5-এ যে আরো যে যে অ্যান্টি অক্সিডেন্ট টক্সিডেন্ট যেগুলো আছে ওগুলো জাস্ট রিডিং পড়লেই হবে ভাইয়া। হ্যাঁ, আর অন্য কিছু তেমন একটা লাগবে না। আচ্ছা, শিক্ষা পরীক্ষা এটাও C1 C2 তে করে ফেলা হয়েছে, সো এটা নিয়ে আর টেনশন করার দরকার নেই। সো ইনশাল্লাহ আমরা চ্যাপ্টার 5-এ ইম্পর্টেন্ট এইটুকু ইম্পর্টেন্ট, আর বাকিগুলো জাস্ট রিডিং দিবা। ঠিক আছে, সল হচ্ছে এক প্রকার জেল, যেটা অনেক ঘন থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্রোমাটোগ্রাফি সংজ্ঞাটা যদি আরেকবার দেই, সেটা হচ্ছে একাধিক পদার্থের মিশ্রণকে দুইটা ভিন্ন দশায় রেখে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথক করার পদ্ধতিকে ক্রোমাটোগ্রাফি বলে। হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই অনেক কষ্ট করে ধৈর্য ধরে ছিল, তোমাদের অনেক বিরক্ত করছি, এক্সট্রিমলি সরি। ভালো মতো পড়াশোনা করো, ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনাকেও থ্যাংক ইউ। আপনার পিডিএফটা একটা আপলোড দিয়ে দিয়ে, হ্যাঁ।
জি ভাইয়া, এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ স্টুডেন্ট ভাইয়া পুরা তোমাদের হচ্ছে একটা পোল লঞ্চ করতেছি, সবাই একটু ভোট দাও। আর তোমাদের উদ্দেশ্যে আরো একটা কথা, সেটা হচ্ছে তোমরা জানো আগামীকালকে তোমাদের না একটা সেমিনার হয়েছিল আমাদের রিটেন এক্সাম বিষয়ে। তো সবাই অবশ্যই রিটেন সেমিনারটা করছো, তো সবাই সে বিষয়গুলোতে জানো। তো যারা আছে ডেমো এক্সাম গুলো দাও নাই, যদি চাও তো আজকে দিয়ে দিতে পারো। ডেমো এক্সাম দিলে তোমরা বুঝতে পারবে আসলে কিভাবে পরীক্ষাগুলো দিতে হবে। তো সবাই সেভাবে আর কি পরীক্ষাগুলো এবার দিবা, হ্যাঁ? সবাই ভোট দাও একটু, হ্যাঁ? তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনের দিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।